আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। উদ্ভাস আয়োজিত মানবিক পাঠশালার আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো বরাবরের মতোই আজকে আমরা আবারও ইতিহাস ২য় পত্রের আরেকটি ক্লাস করব। এবং আমাদের আজকের চ্যাপ্টারটি হচ্ছে গিয়ে অধ্যায় ৮ স্নায়ুযুদ্ধ ও পরবর্তী বিশ্ব। যেহেতু ইতোমধ্যেই আমরা স্নায়ুযুদ্ধের পুরো ইতিহাসটি জেনেছি এবং বিগত ক্লাসে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্নায়ুযুদ্ধের আমাদের যেই টাইমলাইনটি ছিল, কিভাবে স্নায়ুযুদ্ধ শুরু হয়, এটার প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং একই সঙ্গে আমরা এই স্নায়ুযুদ্ধের যতগুলো পর্যায় ছিল সবগুলো পর্যায় দেখেছি। ওইখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা স্নায়ুযুদ্ধের একদম শেষ পর্যন্ত কি হয়েছিল পুরো ইতিহাসটা বিস্তারিত জেনেছি। তাই আজকে আমরা জানবো যে স্নায়ুযুদ্ধের পরে যে বিশ্বটা ছিল, সেই বিশ্বের ইতিহাসটা কেমন ছিল, তখন এর ফলে স্নায়ুযুদ্ধের ফলে কি ইফেক্ট পড়েছিল সারা পৃথিবীতে, এই পুরো বিষয়টাই আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি অ্যাকচুয়ালি স্নায়ুযুদ্ধের পতনটা কিভাবে হয়েছিল সেটাও আমরা কিছুটা আলোচনা করব। এবং ডেফিনিটলি বরাবরের মতোই আজকেও আমরা এই চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় অর্থাৎ এইচএসসি পরীক্ষায় কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে বা সৃজনশীলের যে আমাদের অন্যান্য প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা কিভাবে আনসার করব এই চ্যাপ্টার থেকে, এগুলো নিয়ে আলোচনা তো করবই। পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা বি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই স্নায়ুযুদ্ধের ইতিহাস বা হচ্ছে তার পরবর্তী বিশ্বের যে নতুন ইতিহাসটা আমরা দেখি বা নতুন যে একটা পরিবর্তন তখন আসে, এই ইতিহাস থেকে কিন্তু আমাদের জিকে ইন্টারন্যাশনালে বেশ কয়েকটা প্রশ্ন এসে থাকে। সো আমরা বলতেই পারি এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা বা পরীক্ষা দেওয়ার প্ল্যান রয়েছে তারাও কিন্তু এই ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবা। তো চলো আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা দেখি যে স্নায়ুযুদ্ধের ফলে বা স্নায়ুযুদ্ধের শেষটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম কেন হয়েছিল। এই সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমেই কিন্তু স্নায়ুযুদ্ধের পতনটা হয়েছিল। তো আমরা সোভিয়েত ইউনিয়নের পতনের পটভূমিটা একটু দেখি। তো ভ্লাদিমির লেনিন এবং জোসেফ স্টালিন এই দুইজনের শক্তিশালী শাসনের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যে প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনিম, তিনি একটা নতুন ডক্ট্রিন নিয়ে আসেন তার নিজের নামে। ওকে, সো এই ডক্ট্রিনটা ছিল আরো অনেকটা কঠোর বলা চলে, বা সমাজতন্ত্রকে ধরে রাখার জন্য আরো একটি কঠোর পদক্ষেপ। এখানে তিনি কি করেছিলেন, তার পদক্ষেপটি ছিল এরকম যে যে কোনো সমাজতান্ত্রিক দেশে কমিউনিস্ট পার্টি যদি হুমকির মুখে পতিত হয়, তবে সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টি উক্ত দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে। তার মানে কি? মানেটা হচ্ছে গিয়ে পৃথিবীর যেই সকল দেশে অলরেডি সমাজতন্ত্র রয়েছে, এইখানে যদি এক্সটার্নাল কোনো ফোর্স বা ইন্টারনাল যে কোনো বিদ্রোহের কারণে সমাজতন্ত্র বা সমাজতান্ত্রিক ওই পার্টিরা যদি কোনো বিপদে পড়ে বা তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরাসরি সেখানে হস্তক্ষেপ করবে যেন সমাজতন্ত্রকে টিকিয়ে রাখা যায়। অনেকটা তোমরা বলতে পারো যে বর্তমানে আমেরিকা যেরকম পৃথিবীর যে কোনো দেশে যদি ডেমোক্রেসি বা গণতন্ত্র হুমকির মুখে পড়ে, তারা যেরকম অনেক ক্ষেত্রে আমরা দেখি সরাসরি, আবার অনেক ক্ষেত্রে দেখি আমরা ইনডিরেক্টলি সেখানে হস্তক্ষেপ করে বা সেখানে ডেমোক্রেসিটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে, সেমভাবে সোভিয়েত ইউনিয়ন তখন বলেছিল যে আমরা কোনো ইনডিরেক্ট না, এখন আর সরাসরি আমরা হস্তক্ষেপ করব, সরাসরি আমরা আমাদের আর্মি পাঠাবো বা যেই ব্যবস্থা নেওয়া লাগে সেইখানে সমাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য সেই ব্যবস্থাগুলো আমরা রাখবো। কারণ তখন কিন্তু এই সমাজতন্ত্রের বিরুদ্ধে অনেক অপপ্রচার চলতেছিল বা অ্যাকচুয়ালি সমাজতন্ত্রের তো অনেক সমস্যাও ছিল, তাই না? সো এই সমস্যাগুলো নিয়েও কিন্তু তখন অনেক আলোচনা হচ্ছিল। তো এই বিষয়গুলাকে একটা থ্রেট হিসেবে দেখতেছিল তৎকালীন এই সোভিয়েত প্রশাসন। এইজন্যই তারা মূলত এই ডক্ট্রিনটি অর্থাৎ ব্রেজনেভ ডক্ট্রিন যেটা, এই ডক্ট্রিনটি তারা গ্রহণ করে। ওকে? তো তারপর আমরা দেখি এই যেই ব্রেজনেভ ডক্ট্রিন ছিল তার সফল প্রয়োগ ঘটানো হয় প্রথম 1968 এ চেকোস্লোভাকিয়ায়। সেইখানে কমিউনিস্ট পার্টি যখন একটা হুমকির সম্মুখীন হয়, এই সময় আমরা দেখি যে একই সঙ্গে সোভিয়েত, জার্মান, পোলিশ, বুলগেরিয়ান অ্যান্ড হাঙ্গেরিয়ান সৈন্য অর্থাৎ যতগুলো কমিউনিস্ট রাষ্ট্র ছিল প্রত্যেকটা দেশের যে আর্মি ছিল তারা একত্রিত হয়ে ওইখানে গিয়ে অ্যাটাক করে এবং ওইখানকার যে বিদ্রোহী পার্টি ছিল বা বিদ্রোহী দল যারা ছিল তাদেরকে কঠোর হাতে দমন করে এবং সমাজতন্ত্রকে ওইখানে টিকিয়ে রাখে। ওকে, তো দেখি আমরা কি ওইখানকার যে সমাজ সংস্কারবাদী আলেকজান্ডার দুবের ছিল, তার বিদ্রোহকে তারা অত্যন্ত কঠোরভাবে এবং সফলভাবে কিন্তু এখানে দমন করে ফেলে। তারপরে আমরা দেখব এই ব্রেজনেভ ডক্ট্রিন চেকোস্লোভাকিয়া সফল হওয়ার পরপরই 1979 সালে তারা আফগানিস্তানেও এই জিনিসটা প্রয়োগ করে এবং দেখা যায় যে আফগানিস্তানেও তারা কিন্তু একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র
প্রতিষ্ঠা করে ফেলে। তো কিন্তু আফগানিস্তানের মানুষ যেহেতু অনেকটাই ধর্মপরায়ণ ছিল এবং ওই সময়ের সমাজতন্ত্র তারা কিন্তু ধর্মকে অ্যাপ্রিশিয়েট করতো না বা ধর্মকে দমিয়ে রাখার চেষ্টা করতো। এটা আমরা দেখব পরবর্তীতে তারা চেচনিয়াতেও করছে বা স্টালিন কিন্তু অনেক ক্ষেত্রেই ধর্মকে দাবিয়ে রাখার জন্য যেন সমাজতন্ত্রের জন্য এটা একটা বাধা হয়ে না দাঁড়াইতে পারে এই চেষ্টাটা করেছিল। তো ফলে আমরা দেখি কি যে আফগানিস্তানের যে মুজাহিদিনরা ছিল তারা কিন্তু সমাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তারা কিন্তু তাদের সঙ্গে যুদ্ধ চালায় যায়। যার ফলশ্রুতিতে তার ঠিক ১০ বছর পরেই বা ৯ বছর পরেই ১৯৮৮ সালে আমরা দেখি যে সোভিয়েত ইউনিয়ন জেনেভা চুক্তিতে আসতে বাধ্য হয় এবং এই জেনেভা চুক্তিতে বলা হয় যে ১৯৮৯ সালের ১৫ই ফেব্রুয়ারির মধ্যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে তাদের যত সৈন্য রয়েছে সকল সৈন্যকে ফিরিয়ে নিয়ে আসবে, অর্থাৎ প্রত্যাবর্তন করবে। তো এইটা কিন্তু তৎকালীন যে সুপার পাওয়ার বা পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ছিল তাদের জন্য একটা আমরা বিশাল ব্যাকলেশ বা তাদের একটা অনেকটা দুর্বলতা হিসাবে কিন্তু পুরো বিশ্বের কাছে এটা একটা প্রকাশিত হয়েছে। তো এই দুর্বলতা থেকে আমরা দেখি পরবর্তীতে অন্যান্য দেশও কিন্তু সোভিয়েত আগ্রাসন বা সোভিয়েতের যে একটা প্রভাব ছিল এই প্রভাব থেকে বেরিয়ে আসার সাহস করে এবং এই প্রভাব থেকে আলটিমেটলি তারা অনেকে সাকসেসফুলি বেরিয়েও আসে। তো চলো আমরা পরের ধাপগুলোতে যাই। আফগানিস্তান থেকে এই সৈন্য প্রত্যাহারের ফলে সমাজতান্ত্রিক দেশগুলোতে সোভিয়েত ইউনিয়নের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে, যেমনটা আমরা এইমাত্র বললাম। ১৯৮৯ সালে পোল্যান্ডের নির্বাচনের পর যখন একটা সংঘাত শুরু হয় তখন গর্বাচেভ ঘোষণা করেন যে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপীয় যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের অভ্যন্তরীণ বিষয়ে আর কোনো প্রকার হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। তো আমরা যেমন দেখলাম যে গর্বাচেভের আগে যে প্রেসিডেন্ট ছিল স্টালিন বলি বা লেনিন বলি তারা প্রত্যেকেই কি করেছিল যে কঠোরভাবে এই বিষয়গুলোকে দমন করেছিল, যে হোক সেটা অন্য দেশের ইন্টারনাল বিষয় বাট স্টিল সোভিয়েত ইউনিয়ন এখানে কিন্তু সরাসরি ভূমিকা রেখেছে যেন সমাজতন্ত্রকে টিকিয়ে রাখা যায়। বাট আমরা যেহেতু জানি যে গর্বাচেভ যিনি সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন তিনি একজন সংস্কারপন্থী নেতা ছিলেন। তিনি গ্লাসনোস্ট বা পেরেস্ট্রয়কার মতো সংস্কারপন্থী যে নীতিগুলো সেই নীতিগুলো কিন্তু তিনি নিয়েছিলেন। তেমনিভাবে তিনি এইখানেও সংস্কার নিয়ে আসেন। তিনি বলেন যে যদি অর্গানিক্যালি সমাজতন্ত্র টিকে থাকে সেটাকে তিনি ওয়েলকাম করবেন, কিন্তু জোর করে বা হচ্ছে গিয়ে অন্য দেশের সার্বভৌমত্বে বা তাদের স্বাধীনতায় আঘাত করে সমাজতন্ত্রকে টিকিয়ে রাখার মতো যে পদক্ষেপগুলো বা যে নীতিগুলো ছিল এইগুলো তিনি আর ফলো করবেন না। তো তার ফলে কি হয়, যদিও এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড একটা পদক্ষেপ ছিল বাট সোভিয়েত ইউনিয়নের জন্য এটা আসলে কোনো ভালো ফলাফল বয়ে নিয়ে আসে নাই। এর ফলেই কিন্তু আমরা আলটিমেটলি দেখব কিছুক্ষণ পরেই যে সোভিয়েত ইউনিয়ন কীভাবে কলাপস করে এবং এর মাধ্যমে কীভাবে আরও প্রায় 15টি রাষ্ট্র গঠন হয়ে যায়। ওকে, তারপর আমরা দেখি একই বছর অক্টোবরের মধ্যে হাঙ্গেরি এবং চেকোস্লোভাকিয়াও রাজনৈতিক সংস্থা উপস্থিত হয়। তখনও গর্বাচেভ একই নীতি কিন্তু অনুসরণ করেন। তখনও তিনি বলেন যে আমরা এদের ব্যাপারে বা তাদের যে অভ্যন্তরীণ বিষয় সেই বিষয়ে আর কোনো প্রকার হস্তক্ষেপ করব না। ওকে, তো এর ফলে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে ক্রমেই সোভিয়েত ইউনিয়নের যে প্রভাব ছিল এই প্রভাবটা দুর্বল হয়ে আস্তে আস্তে একদম ভেঙে পড়ে। ১৯৮৯ সালের ৯ নভেম্বর পূর্ব জার্মানি বার্লিন প্রাচীর খুলে দেয় এবং এই পূর্ব জার্মানি কিন্তু ছিল স্নায়ুযুদ্ধের একটা কেন্দ্র। সেই পূর্ব জার্মানি যখন পশ্চিম জার্মানির সাথে একত্রিত হয়ে যায় এবং আলটিমেটলি তারা কি করে, তারা নেটোতে যোগদান করে, ঠিক আছে। সো এই নেটো জোটটা কিন্তু ছিল সরাসরি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকাপন্থী বা আমেরিকার যে মিত্র দেশগুলো ছিল তাদের একটি সংগঠন। তো এর মাধ্যমে কিন্তু এই স্নায়ুযুদ্ধের পতন বা সোভিয়েত ইউনিয়নের পতনটা আরও অগ্রসর হয়ে যায়। তো এখানে আমরা আগের ক্লাসেই পড়েছি যে পূর্ব জার্মানি কিন্তু বার্লিনের মাঝখানে একটা দেয়াল দিয়ে দিয়েছিল যেন পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির যে যোগাযোগটা ছিল এটা নষ্ট হয়ে যায়, বা পূর্ব জার্মানির মানুষজন যেই গণহারে পশ্চিম জার্মানিতে মাইগ্রেন্ট হওয়ার যেই একটা তাদের একটা হিড়িক লেগে গিয়েছিল এই বিষয়টা যেন তারা বন্ধ করতে পারে এবং তাদের সাথে যেন সম্পর্কটাও আরও কঠোর হয়, এই জন্য কিন্তু তারা এই বার্লিন প্রাচীর নির্মাণ করেছিল। বাট আলটিমেটলি কিন্তু 1989-এ গিয়ে এবং ঠিক ৯ নভেম্বরে তারা কিন্তু এই বার্লিন প্রাচীর খুলে দিতে বাধ্য হয়। সো এইটাও কিন্তু স্নায়ুযুদ্ধের পতন বা সোভিয়েত ইউনিয়নের পতনের আরও একটি ধাপ ছিল। তারপর আমরা দেখি মিখাইল গর্বাচেভ তার পূর্বসূরি ব্রেজনেভের আগ্রাসী নীতি পরিত্যাগ করে খোলামেলা নীতি ঘোষণা করেন। তিনি গ্লাসনোস্ট ও পেরেস্ট্রয়কা নীতির ফলে রাশিয়ার জনগণ কমিউনিজমের ত্রুটিগুলো এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক দুরবস্থা নিয়ে খোলামেলা আলোচনা করেন। দেখেন এখানে দুইটা বিষয়ে আলোচনা করা হয়েছে, অর্থনৈতিক দুরবস্থা এবং কমিউনিজমের
ত্রুটিগুলো। আমরা লাস্ট ক্লাসে বিস্তারিত পড়েছি যে এই গ্লাসনোস্ট এবং পেরেস্ট্রোইকা কি। গ্লাসনোস্ট হচ্ছে গিয়ে খোলামেলা আলোচনা করা বা সরকারের বা হচ্ছে পলিসি মেকারদের সমালোচনা করা। আর এই পেরেস্ট্রোইকা হচ্ছে গিয়ে যে আমাদের দেশের যে সমস্যাগুলো রয়েছে বা যে সমস্যাগুলো আইডেন্টিফাই হয়েছে এইগুলাকে সংস্কার করা বা রিফর্ম করা। ঠিক আছে? তো এই বিষয়টা যখন তিনি অ্যালাউ করলেন, তো আগে কি হইতো? স্টালিন বা লেনিনের সময় বা তারপরের সময়গুলোতে আমরা দেখেছি যে সমাজতন্ত্রে অ্যাকচুয়ালি ফ্রিডম অফ স্পিচটা ছিল না বা ওই সকল রাষ্ট্রে ফ্রিডম অফ স্পিচটা ছিল না। সরকার সবকিছুকে কঠোর হাতে দমন করত বা সবকিছুকে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করত। আংশিকও না, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করত। কিন্তু যখন উনি এই খোলামেলা নীতিটা গ্রহণ করলেন, তখন মানুষ সমালোচনা করার সুযোগ পায়, কথা বলার সুযোগ পায়। তো মানুষ যখন এই সুযোগটা পায়, তখন তারা আল্টিমেটলি এই যে কমিউনিজমের দোষ ত্রুটিগুলো রয়েছিল, এর ফলে যে মানুষ এর অ্যাকচুয়ালি অর্থনৈতিক যে দুরবস্থা সৃষ্টি হচ্ছিল, মানুষের আ যেই মৌলিক অধিকারগুলো রয়েছে সেইখানে যে আঘাত করা হচ্ছিল বা অনেক ধরনের মানুষের হিউম্যান রাইটস বা বেসিক রাইটস এ যে সরকার হস্তক্ষেপ করতেছিল, এই বিষয়গুলো নিয়ে মানুষ খোলামেলা আলোচনা করতে শুরু করে এবং যার ফলে কমিউনিজমের যে একটা জনপ্রিয়তা ছিল, এইটা আস্তে, আস্তে আরো কমতে শুরু করে এবং পাশাপাশি ডেফিনিটলি যেহেতু তখন একটা কোল্ড ওয়ার চলতেছিল ইউএসএ ভার্সাস সোভিয়েত ইউনিয়ন, তখন কিন্তু ইউএসএ পন্থী লোকজন যারা ছিল বা ইউএসএ সরাসরিভাবেও এই কমিউনিজমটাকে আ অ্যাপ্রিশিয়েট যেন মানুষ না করে বা কমিউনিজমের দোষ ত্রুটিগুলো যেন মানুষের সামনে আসে, এইজন্য কিন্তু তারাও কাজ করতেছিল। তো অর্গানিক্যালি পাশাপাশি ইউএস এর মদদে ২ টা যখন একত্রিত হয়ে আ আগাতে থাকে এবং মানুষজন যখন এই সমালোচনাগুলো চালিয়ে যেতে থাকে, তখনই কিন্তু আল্টিমেটলি সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের যে জনপ্রিয়তা ছিল, সেটা আস্তে, আস্তে একদম নষ্ট হয়ে যায়। তারপর আমরা দেখি যে কমিউনিস্ট পার্টি যে কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে রুশ এবং অন্যান্য রিপাবলিকের জনগণ ছিল, তারা কিন্তু জেগে ওঠে বা এটার বিরুদ্ধে তারা একটা আন্দোলনের মতো এগিয়ে আসে। ওকে। তারপর দেখি গর্বাচেভ তার গ্লাসনোস্ট কর্মসূচি শুরু করলে সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর বয়স্ক সমাজতন্ত্র কর্মীরা জাতীয়তাবাদী কর্মীতে রূপান্তরিত হয়। ওকে, তাহলে আমরা দেখি এই খোলামেলা নীতির ২ টা প্রবলেম আমরা পাচ্ছি। প্রথম আমরা প্রবলেমটা এখানে কি দেখেছি যে এখানে এটা দেওয়ার পর মানুষজন কমিউনিজমের ত্রুটি নিয়ে আলোচনা করা শুরু করছে। মানুষজন অর্থনৈতিক যে দুরবস্থা ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নে, এইটা নিয়ে আলোচনা করতেছে। দ্বিতীয়ত যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে তাদের ইন্টারনালি প্রবলেম। অর্থাৎ যারা কমিউনিস্ট ছিল, কমিউনিজমের যে সমাজতন্ত্রের কর্মীরা ছিল, তারাই কিনা তখন জাতীয়তাবাদী কর্মীতে রূপান্তরিত হয়েছিল। তো এখন এটা আসলে কি প্রবলেম বা সমস্যাটা কি এখানে? সমস্যাটা হচ্ছে গিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে অনেকগুলা জাতির বসবাস ছিল। এখান থেকে যেহেতু আমরা জানি পরবর্তীতে ১৫ টা রাষ্ট্র গঠন হইছে এবং এর মধ্যে অসংখ্য জাতি রয়েছে। তো এই জাতির মানুষজনগুলাকে একত্রিত করে রাখা হয়েছিল বা ইউনাইটেড করে রাখা হয়েছিল সমাজতন্ত্রের নামে বা সমাজতন্ত্রের ছায়াতলে। সকলকে আ সোশ্যালিস্ট বানানো হইছে, সমাজতান্ত্রিক বানানো হয়েছিল এবং এইটার আন্ডারেই তারা সকলেই কিন্তু একত্রিত ছিল। তাদের মধ্যে জাতিগত বিদ্বেষ কিছু ক্ষেত্রে অর্গানিক্যালি কমে ছিল, কিছু ক্ষেত্রে কঠোরভাবে বা জোর করেই তাদেরকে একত্রিত করে রাখা হয়েছিল। বাট যখনই হচ্ছে গিয়ে এখানে তাদেরকে ফ্রি উইল দেওয়া হয়েছে, তাদেরকে নিজের ইচ্ছামত ডিসিশন নিতে দেওয়া হয়েছে, তখনই কিন্তু এই মানুষজনগুলা সমাজতন্ত্রের যে এই ইউনিটি, এইটা থেকে বেরিয়ে এসে নিজস্ব জাতিগত যে ইউনিটি সেটাকে গঠন করার শুরু করেছে বা অনেক ক্ষেত্রে আমরা জানি যে যখন মানুষজন প্রো ন্যাশনালিস্ট হয়ে যায় বা উগ্র জাতীয়তাবাদী হয়ে যায়, তখন কিন্তু অন্য জাতিগুলোকেও ঘৃণা করা বা হেট করা শুরু করে। তো এই বিষয়টা কিন্তু তখন সোভিয়েত ইউনিয়নে দেখা যায় যে জাতিগত মানুষজনগুলা বা যে নেতারা যারা ছিলেন, তারা নিজের জাতির জন্য কাজ করা শুরু করলেন। তারা পুরো সোভিয়েত ইউনিয়নের কথা না ভেবে আলাদা, আলাদা নিজস্ব জাতির কথা চিন্তা করা শুরু করলেন। সো এখান থেকে যে একটা জাতীয়তাবাদী আন্দোলন বা তাদের মধ্যে যে জাতীয়তাবাদের একটা উত্থান হয়, এটাও কিন্তু সোভিয়েত ইউনিয়নের ইউনিটিটাকে নষ্ট করে। পাশাপাশি আমরা জানি যে সোভিয়েত ইউনিয়ন যে সকল জায়গায় কমিউনিজম কম জনপ্রিয় ছিল বা মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা কম ছিল, সেখানে তারা অনেক কঠোর নীতি অবলম্বন করছে। সেটা চেচনিয়া হোক বা অন্য যেকোনো জায়গায় হোক। সো এই যে এই মানুষগুলোর অত্যাচার, নিপীড়ন বা তাদেরকে জোর জবরদস্তি করার যে বিষয়গুলা, এইগুলা নিয়ে কিন্তু আগে মানুষজন আলোচনা করতে পারত না। বাট যখন এই গ্লাসনোস্ট এবং পেরেস্ট্রোইকা নীতি অবলম্বন করা হইল, তখন তাদের এই যে জাতিগত নিপীড়নের ইতিহাস বা ঘটনাগুলো, এগুলা মানুষের সামনে আসা শুরু করলো আরো বেশি, বেশি এবং মানুষজনও এইটার সমালোচনা বলি বা এটার কারণে কমিউনিজমের প্রতি তাদের ঘৃণাটা আরো বেশি বেড়ে যায়। তো এইটা ছিল তাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সমস্যা। দেখো এখানে লেখা আছে যে কমিউনিস্ট নেতা যিনি কিনা যৌবনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় চেতনাকে বিসর্জন দিয়েছিলেন, এই গ্লাসনোস্ট নীতি ঘোষণার পর তিনিই সোভিয়েত ইউনিয়নকে সর্বাগ্রে আঘাত করে জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দেন। অর্থাৎ তিনি যে কিনা একজন
সমাজতন্ত্রের কর্মী ছিলেন, তিনি এখন জাতীয়তাবাদী নেতা হয়ে উঠলেন এবং জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য বা জাতিগত আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা শুরু করলেন। তো এইটাও ছিল আরেকটা মানে মেজর প্রবলেম। এর ফলস্বরূপ 1989 সালের সেপ্টেম্বর থেকে 1990 সালের ডিসেম্বরের মধ্যে 15টি সোভিয়েত প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করে পৃথক রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়ে যায়, যেটা আমরা বলেছি যে প্রায় 15টা রাষ্ট্র হয়ে যায় এই সোভিয়েত ইউনিয়নটা ভেঙে। তো তারপর আমরা দেখি আলটিমেটলি সোভিয়েত ইউনিয়নের পতন হয় কবে? 1991 সালের 25শে ডিসেম্বর রাত 7:35 ক্রেমলিনের ছাদে উড়তে থাকা সোভিয়েত ইউনিয়নের পতাকা নামিয়ে উড়ানো হয় রাশিয়ার পতাকা বা রাশিয়ার ব্যানার। অর্থাৎ এই 1991 সালের 25শে ডিসেম্বরই আলটিমেটলি সোভিয়েত ইউনিয়নের যে সরকার ছিল তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তার পরের দিন 26 তারিখে পার্লামেন্টে এটা গৃহীত হয়ে যায় এবং 91 সালের 31শে ডিসেম্বর আলটিমেটলি একটা সরকারি ঘোষণায় সোভিয়েত ইউনিয়নের যে বিলুপ্তি এইটাকে অ্যানাউন্স করা হয় পৃথিবীর সামনে এবং সেই সাথে দীর্ঘ প্রায় 4 দশকের যে রুশ মার্কিন স্নায়ুযুদ্ধের ছিল এই বিষয়টার অবসান ঘটে। যেহেতু সোভিয়েত ইউনিয়নটাই আর নাই, তাহলে আসলে স্নায়ুযুদ্ধ করার মতো ক্যাপাবিলিটিও কারো ছিল না বা স্নায়ুযুদ্ধটাও আর তখন থেকে এক্সিস্ট করে না। তো আলটিমেটলি আমরা বলতে পারি এই সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে বা পতনের যে একটা অফিসিয়াল ঘোষণা ছিল এই ঘোষণার মাধ্যমে কিন্তু আমাদের সোভিয়েত এবং ইউএসএ যেই কোল্ড ওয়ার ছিল বা স্নায়ুযুদ্ধ ছিল এইটার আলটিমেট পতনটা এখান থেকেই হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে এই লাস্ট দিন যখন হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়নের পতাকা উঠতেছিল, এরপরেই কিন্তু এই পতাকা নামিয়ে বর্তমান রাশিয়ার যে পতাকা আমরা দেখি এই রাশিয়ার পতাকা ক্রেমলিনের ছাদে উড়ানো হয়। ওকে, অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ক্রেমলিন আসলে কি? এই ক্রেমলিনটা কি বোঝাচ্ছে? ক্রেমলিন হচ্ছে গিয়ে আমেরিকা প্রেসিডেন্টের যেমন বাসভবনকে আমরা বলি হোয়াইট হাউস, তেমনিভাবে রাশিয়ার প্রেসিডেন্টের যে বাসভবনটা অফিসিয়াল বাসভবন, এই বাসভবনটা কি বলা হয়? ক্রেমলিন। ওকে, স্বাধীন রাষ্ট্রসমূহের উদ্ভব। যেই 15টি রাষ্ট্র স্বাধীন হয়েছে এই রাষ্ট্রগুলো সম্পর্কে আমরা একটু দেখি। এই হচ্ছে গিয়ে আমাদের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যে ম্যাপ, এই ম্যাপে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রাশিয়া ছিল এখানে, তারপরে এই মধ্য এশিয়ার দেশগুলো এখানে ছিল, তারপরে এইখানে আবার বাল্টিক অঞ্চলের যে দেশগুলো এগুলো ছিল, এদিকে ককেশাস অঞ্চলের দেশগুলো ছিল। সো আমাদের এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, যে বিশেষ করে এমসিকিউতে বেশি আসবে। এরকম আসতে পারে যে নিচের কোনটি সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র বা নিচের কোন রাষ্ট্রটি সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে বা স্বাধীন রাষ্ট্র হিসেবে আসে। ঠিক আছে? সো এখন আমরা দেখি এখানে আবার আরেকটা বিষয় দেখো, এখানে কিন্তু আমরা বিষয়টাকে পুরোপুরি অঞ্চল ভিত্তিকভাবে আলাদা করে ভাগ করে দিয়েছি। ঠিক আছে? যে কোনগুলা মধ্য এশিয়ার দেশ, বাল্টিক অঞ্চলের দেশ কোনগুলা, পূর্ব ইউরোপের দেশ কোনগুলো ছিল, আবার ককেশাস অঞ্চলের দেশগুলা কোনগুলা ছিল। সো পরীক্ষা এটা যেমন আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র, তেমনিভাবে এটাও কিন্তু আসবে যে নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র বা নিচের কোনটি হচ্ছে গিয়ে ককেশাস অঞ্চলের রাষ্ট্র। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এমসিকিউতে আমরা খুব বেশি দেখে থাকি। এমনকি তোমাদের এইচএসসির সৃজনশীল প্রশ্ন কিন্তু এই সকল প্রশ্নগুলো এসে থাকে। ওকে, তাহলে আমরা দেখি কি কি ছিল এখানে। প্রথমেই বাল্টিক রাষ্ট্রগুলোর মধ্যে ছিল এস্তোনিয়া, লিথুনিয়া এবং লাতভিয়া। পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে ছিল বেলারুশ, মলডোভা এবং ইউক্রেন। ককেশাস অঞ্চলের রাষ্ট্র ছিল আর্মেনিয়া, আজারবাইজান এবং জর্জিয়া। মধ্য এশিয়ার মধ্যে ছিল কাজাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। এবং আলটিমেটলি যেহেতু রাশিয়া নামে নতুন আরেকটা দেশ হয়েছিল, যেহেতু ওটা ছিল প্রথম, তখন কি ছিল? সোভিয়েত ইউনিয়ন। আর এই সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে আমরা বর্তমানে যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে রাশিয়া প্রজাতন্ত্র। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে 15টি রাষ্ট্র যেগুলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে নতুন করে সৃষ্টি হয়। এই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এটা তোমরা খুবই ভালো করে দেখে রাখবা। অলসো এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখেছি অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতন, তোমাদের এই চ্যাপ্টার থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে এই বিষয়টা। যে কোনো ধরনের এক্সাম্পল দিয়ে তোমাকে বলবে, ধরো ফর এক্সাম্পল একটা ইনস্টিটিউট ভেঙে গেছে, এটার উদ্দীপকই দিয়ে দিবে, অথবা অন্য যে কোনো একটা রাজ্য, যে কোনো একটা সাম্রাজ্য ভেঙে যাওয়ার এক্সাম্পল দিবে, দিয়ে তোমাকে গ নম্বরে জিজ্ঞেস করবে যে উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্য বইয়ের বা আমাদের আন্তর্জাতিক ইতিহাসের কোন ঘটনার মিল রয়েছে। তখন তোমাকে লিখতে হবে যেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মিল রয়েছে এবং সোভিয়েত ইউনিয়ন এই কারণে বা এইভাবে
পতিত হয়েছে। ঠিক আছে? সো এটা কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যতগুলো দেখলাম তার মধ্যে সবচেয়ে বেশি এই প্রশ্নটাই আসছে যে সোভিয়েত ইউনিয়নের পতনের যে উদ্দীপক এইটা দিয়ে কিন্তু সবসময় প্রশ্ন এসে থাকে। অলসো এখন আমরা দেখব যে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে কি ইফেক্টগুলো আমাদের দেশে বা সারা পৃথিবীতে হইছে। সো এটাও কিন্তু পরীক্ষা আসে যে গ নাম্বারে যদি এটা থাকে যে পতনটা কিভাবে হয়েছিল, ঘ নাম্বারে থাকে এই পতনের ফলে কি পৃথিবীতে ঘটেছিল বা কি ইফেক্ট আমরা দেখতে পাই। তো এই ২টা বিষয় আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তাহলে আমরা এখন ওইখানে চলে যাই। ওকে, তো প্রথমেই আমরা দেখি সোভিয়েত ইউনিয়নের পরবর্তীতে পৃথিবীতে যেই আঞ্চলিক বা পুরো পৃথিবীর যে সংস্থাগুলো হয়েছিল সেগুলো নিয়ে একটু দেখি। ফার্স্ট অফ অল ছিল এখানে সিআইএস বা কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। এই যে সোভিয়েত ইউনিয়ন থেকে যে রাষ্ট্রগুলো হয়েছিল, যে রাষ্ট্রগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, এই রাষ্ট্রগুলোর কমনওয়েলথ হিসেবে এটাকে নামকরণ করা হয়। ওকে, তো স্বাধীনতাপ্রাপ্ত এই 15টি রাষ্ট্র তাদের অর্থনীতি, নিরাপত্তা ইত্যাদির জন্য যে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠনে যোগ দেয়, এর অন্যতম ছিল এই সিআইএস বা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। 1993 সালে জর্জিয়া এই জোটে যোগ দিলে শুধুমাত্র বাল্টিক রাষ্ট্রসমূহ ছাড়া বাকি 12টি সাবেক সোভিয়েত ভুক্ত দেশগুলা সিআইএস এর অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ বাল্টিক যে 3টা রাষ্ট্র ছিল তারা কিন্তু এই সিআইএস এ যুক্ত হয় নাই। তারা তখন পুরোপুরি ইউরোপের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছিল। তারা ইউরোপিয়ান ইউনিয়নে যায়, তারা নেটোতে যোগ দেয়, কিন্তু তারা সাবেক সোভিয়েত যে দেশগুলো ছিল বা রাশিয়ার সঙ্গে তারা কোনো প্রকার সম্পর্ক যতটুকু না রাখা যায় সেই চেষ্টাই কিন্তু তারা করে যায়। ওকে, তো তারপর আমরা দেখি এই যে বাল্টিক স্টেটগুলো চলে আসছে, তারা কি করছে? লিথুয়ানিয়া, লাতভিয়া এবং এস্তোনিয়া তারা সাবেক সোভিয়েতভুক্ত কোনো রাষ্ট্রজোটে অংশগ্রহণ করে না। এরা পশ্চিমা ইউরোপীয় যে রাষ্ট্রভিত্তিক সংস্থা ছিল, এই আমরা এখানে পেয়ে গেছি ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটোতে যুক্ত, যার ফলে আমরা দেখি যে পশ্চিমের সঙ্গে তাদের সম্পর্ক অনেক উন্নয়ন হয়, তাদের অর্থনৈতিক রাজনৈতিক প্রভাবটা এই পশ্চিমা দেশগুলোর সাথে পশ্চিমা দেশগুলোর প্রভাবগুলো তাদের মধ্যে বেশি পড়ে, যার ফলে তারা অর্থনৈতিকভাবেও অনেক বেশি সমৃদ্ধ হয় এবং রাজনৈতিকভাবেও তারা যেহেতু নেটোতে ছিল, তো রাজনৈতিক তাদের যে স্ট্রেংথ ছিল এটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় এখান থেকে। ওকে, এই হচ্ছে বাল্টিক অঞ্চলের ম্যাপটা। বাল্টিক সি এর পাশের যে দেশগুলো, এই 3টা দেশকে মূলত বলা হয় বাল্টিক অঞ্চলের দেশ। ওকে, তারপর আমরা দেখি গুয়াম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার প্রভাব প্রশমন করার জন্য সাবেক সোভিয়েতভুক্ত যে 4টি দেশ ছিল, জর্জিয়া, ইউক্রেন, আজারবাইজান এবং মলডোভা, এই 4টা দেশ মিলেই কিন্তু গুয়াম, যেটা কিনা ছিল কেন অর্গানাইজেশন ফর ডেমোক্রেসি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। তো এটা তোমরা সহজে মনে রাখতে পারো কিভাবে, সেটা হচ্ছে গিয়ে এই যে এই নামটা কিন্তু আসছে 4টা দেশের নাম থেকেই, জি ফর জর্জিয়া, ইউ ফর ইউক্রেন, এ ফর আজারবাইজান এবং এম ফর মলডোভা। ক্লিয়ার? ওকে, এই 4টি রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে অন্য কোনো আঞ্চলিক জোটে অংশ নেয় না। অর্থাৎ তারা যে আঞ্চলিক এই অঞ্চলে অর্থাৎ সোভিয়েত অঞ্চলের যেই জোটগুলো ছিল বা যে সংস্থাগুলো ছিল এইগুলোতে তারা কোথাওই যোগ দেয় নাই। তারা আলাদাভাবে এটা গঠন করে যেন সোভিয়েত বা রাশিয়ার যে প্রভাব, এই প্রভাব থেকে বের হয়ে আসতে পারে। আমরা এখনই দেখব যে সোভিয়েত ইউনিয়ন যদিও ভেঙে যায়, বাট এই সকল দেশের মধ্যে রাশিয়ার প্রভাব কিন্তু কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি কিন্তু রয়ে যায়। সো এটা যেন তারা পুরোপুরি রাশিয়ার প্রভাব থেকে বের হয়ে আসতে পারে, এই জন্যই তারা এই উদ্যোগটা নেয় বা এই সংস্থাটি গঠন করে। ওকে, তারপর আমরা দেখি চীন ও সাবেক সোভিয়েতভুক্ত 5টি দেশ, যেমন রাশিয়া, তার নিজেই ছিল রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান, এরা মিলে 2001 সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও গঠন করে। নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা নিয়ে কাজ করাই ছিল এদের উদ্দেশ্য। ওকে, তাহলে এসসিওর মূল উদ্দেশ্যটা কি ছিল? নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা, মানে একে অন্যকে যেই তাদের পররাষ্ট্র বা হচ্ছে গিয়ে প্রতিরক্ষায় সাহায্য করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এছাড়া আর যে সংগঠনগুলো সোভিয়েত ইউনিয়ন পতনের পর গঠন হয়েছিল সেটা হচ্ছে গিয়ে প্রথমত সেফটা, সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এবং হচ্ছে বিসেক, ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের সোভিয়েত ইউনিয়ন পতনের পর আঞ্চলিক বা আন্তর্জাতিক যে সংস্থাগুলো ছিল। এখন আমরা দেখব সোভিয়েত ইউনিয়ন পরবর্তী রাষ্ট্রগুলোর রাজনৈতিক অবস্থা, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, নতুন 15টা রাষ্ট্র গঠিত হয়েছে, বাট তাদের সিচুয়েশনটা কি ছিল, তাদের রাজনৈতিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থাটা তখন কেমন ছিল, এটা আমরা একটু আলোচনা করি, কারণ এটাও তোমাদের পরীক্ষায় আসবে। যে উদ্দীপকে তোমাকে নতুন রাষ্ট্রগুলো নিয়ে বলবে, ঘ নাম্বার জিজ্ঞেস করতে পারে এই রাষ্ট্রগুলার স্বাধীন হওয়ার পর তাদের রাজনৈতিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, ব্যাখ্যা করো
বা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ওকে, তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে 15টি রাষ্ট্রের উদ্ভব হয়েছিল, এই রাষ্ট্রগুলোর সাথে সাথে সম্পূর্ণ রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেনি। কেননা কারণ রাশিয়া নানাভাবে তাদের উপর প্রভাব ফেলার একটা চেষ্টা করতেছিল এবং এখন পর্যন্ত করে যাচ্ছে, এবং অনেকগুলা দেশ এখন পর্যন্ত যে রাশিয়ার প্রভাব ছিল এই প্রভাব থেকে বের হয়ে আসতে পারেনি। দেখো 2013 সালের ফ্রিডম হাউস প্রণীত প্রতিবেদন অনুযায়ী স্বাধীনতাপ্রাপ্ত এই 15টি রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র 3টি বাল্টিক রাষ্ট্র অর্থাৎ লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া এরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ স্বাধীন হতে পেরেছে, মানে রাশিয়ার প্রভাব মুক্ত হইতে পারছে। যেমনটা আমরা আগে আলোচনা করছি, এই বাল্টিক অঞ্চলের রাষ্ট্রগুলা কিন্তু রাশিয়ার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখে নাই, তারা সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়, তারা সরাসরি নেটোতে যোগ দেয়, যার ফলে রাশিয়ার সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক থাকে না এবং রাশিয়াও তাদের উপর কোনো প্রকার প্রভাব কিন্তু ফেলতে পারে না। এবং রাশিয়া ভৌগোলিকভাবেও এদের থেকে কিছুটা দূরে এবং এরা ভৌগোলিকভাবেও কিন্তু ইউরোপের সাথে পাশাপাশি থাকার কারণে তারা এই সুবিধাটাও এখানে পায়, যার ফলে রাশিয়া কিন্তু এখানে তাদের উপর কোনো প্রভাব রাখতে পারে না। তারপর আমরা দেখি আর্মেনিয়া, জর্জিয়া, মলদোভা অ্যান্ড কিরগিজস্তান অ্যান্ড ইউক্রেন, এই রাষ্ট্রগুলো রাশিয়ার রাজনৈতিক প্রভাব থেকে কিছুটা অর্থাৎ আংশিক মুক্ত হইতে পারছে, ঠিক আছে। কিন্তু এর বাইরে যে রাষ্ট্রগুলো ছিল তারা রাশিয়ার প্রভাব থেকে একদমই বের হতে পারে নাই, তাদের উপর রাশিয়ার প্রভাবটা অনেক বেশি ছিল, ঠিক আছে। সম্প্রতি রাশিয়া ক্রিমিয়া দখল করে নিয়েছে, আমরা জানি সেটা অনেক আগে ক্রিমিয়া দখল করছে এবং ইউক্রেনের সাথে তাদের যুদ্ধ চলতেছে। ইউক্রেনের যুদ্ধ তারা কিন্তু ইউক্রেনের অনেকগুলা অঞ্চল দোতেনস্ক বা লুহেনস্ক এই টাইপ যে ইউক্রেনের যে অঞ্চলগুলো ছিল এগুলো কিন্তু তারা অলরেডি দখল করে নিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি রাশিয়া অলরেডি ক্রিমিয়া দখল করছে এবং ইউক্রেনের যুদ্ধে তাদের বেশ কিছু অঞ্চল ইতোমধ্যেই কিন্তু দখল করে নিয়েছে, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখি যে সোভিয়েত ইউনিয়ন পতন পরবর্তী কিছু দ্বন্দ্ব বা কিছু কনফ্লিক্টের জায়গা, যেখানে তাদের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে মতবিরোধ ছিল বা তাদের ক্লেম নিয়ে যে ওই জায়গাটা কার হবে, এই সকল ক্লেম নিয়ে যে দ্বন্দ্বগুলো ছিল এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমত চেচনিয়া। 1991 সালে চেচনিয়া রাশিয়ার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করলে রাশিয়া এবং চেচনিয়ার একটা যুদ্ধ শুরু হয়ে যায় এবং 1994 সালে রুশ সেনাবাহিনী চেচনিয়া প্রবেশ করে এবং আলটিমেটলি 96 সালে তারা এখান থেকে বের হয়ে আসতে বাধ্য হয়। কিভাবে? চেচনিয়ার সাথে একটা স্বায়ত্তশাসনের চুক্তি করে বা তাদের স্বায়ত্তশাসনকে স্বীকৃতি দিয়ে। তো মূলত যে জিনিসটা হয়েছিল যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর চেচনিয়া আগে থেকে স্টালিনের সময় থেকে একটা নির্যাতিত বা নিপীড়িত অঞ্চল ছিল। চেচনিয়ার অনেকজন মানুষকে রাশিয়া তাদের এলাকা থেকে বের করে দেয়, স্টালিন তাদের এলাকা থেকে বের করে দেয়, তাদেরকে অনেকটা বনবাসের মতো পাঠায় দেয়, ঠিক আছে। এবং ওইখানের মানুষজন বেশিরভাগ ছিল মুসলিম, সো তাদের যেহেতু মুসলিমরা ওইখানে ধর্মপ্রাণ মানুষজন ছিল, সো তারা যেন ধর্মের প্রতি বেশি আকৃষ্ট না হয়, সো এটা থেকেও বা ধর্ম পালনে তাদেরকে অনেক ক্ষেত্রে বাধা দেওয়া শুরু করে। সো এর ফলে চেচনিয়ার মানুষজনের সাথে রাশিয়ার সম্পর্কটা বা মস্কোর সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। তো যখনই হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখনই তারা আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে দেয়, কিন্তু রাশিয়া তো অ্যাকসেপ্ট করবে না, তারা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। আমরা দেখি যে 94 সালে রাশিয়ারা চেচনিয়াতে অ্যাটাক করে, বাট অনেকদিন যুদ্ধের পরেও 96 সালে আলটিমেটলি তারা কিন্তু তাদের সাথে একটা স্বায়ত্তশাসনের চুক্তি করে বের হয়ে আসতে বাধ্য হয়। আর চেচনিয়া আজকে পর্যন্ত কিন্তু স্বায়ত্তশাসিত একটা অঞ্চল, যদিও বর্তমানে চেচনিয়ার যে প্রধান রয়েছেন তিনি অনেকটা বলা যায় যে পুতিনের অনেক কাছের লোক বা পাপের টাইপ বলতে পারো, ঠিক আছে। বাট তাদের মধ্যে স্বায়ত্তশাসন কিন্তু এখনো রয়েছে। তারপর আমরা দেখবো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, নাগার্নো কারাবাখ, ঠিক আছে। এই নাগার্নো কারাবাখ ছিল আজারবাইজানের একটা বিদ্রোহী অঞ্চল। এটা 1988 সালে আর্মেনিয়া আজারবাইজানের যে জাতিগত সংঘাত ছিল, এই জাতিগত সংঘাত থেকে এখানে একটা যুদ্ধ শুরু হয়ে যায় এবং 1994 সালে এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তো এখন এটার কনটেক্সটটা কি বা এটার ঘটনাটা কি, তোমরা এখানে ম্যাপটা একটু ভালো করে খেয়াল করো। এই হচ্ছে গিয়ে আমাদের আর্মেনিয়া, ঠিক আছে। ওকে, আর এর বাইরে এই অঞ্চলটা পুরোটাই হচ্ছে আজারবাইজান। বাট প্রবলেম হচ্ছে গিয়ে আজারবাইজানের এই মাঝখানের যে অঞ্চলটা, এটা হচ্ছে গিয়ে এটা কি বলা হয়, নাগার্নো কারাবাখ। তো এইখানে সমস্যাটা হচ্ছে কি, দেখো এটা কিন্তু ভৌগোলিকভাবে পুরোপুরি আজারবাইজানের মধ্যেই পড়ছে, অর্থাৎ এটা আজারবাইজানের একটা জায়গা। বাট এইখানে যে মানুষজন বসবাস করে তারা প্রত্যেকেই হচ্ছে কি জাতিগতভাবে আর্মেনীয় এবং ধর্মীয়ভাবে তারা, আর্মেনিয়া হচ্ছে একটা খ্রিস্টান কান্ট্রি, ধর্মীয়ভাবে তারা সবাই খ্রিস্টান, আবার আজারবাইজান কিন্তু ধর্মীয়ভাবে বেশিরভাগ মানুষজনই তারা মুসলিম। তো এইখানকার মানুষজন তারা আসলে আজারবাইজানের সাথে থাকতে চায় না, তারা চায় তারা যেন আর্মেনিয়ার সাথে যুক্ত হয়ে যায়,
বাট আজারবাইজান তো কখনোই তাদের এই নিজস্ব ভৌগোলিক সীমানার মধ্যে একটা অঞ্চলকে তারা ছেড়ে দিবে না, বা তারা তাদের ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করবে। তো এইখান থেকেই মূলত এই নাগোর্নো কারাবাখের যে লোকাল মানুষজন বা আর্মেনীয় জাতির যে মানুষজন ছিল, তাদের সঙ্গে আজারবাইজানের গভর্নমেন্ট বা আর্মিদের সঙ্গে একটা সংঘাত শুরু হয়, এবং এই সংঘাত থেকে আলটিমেটলি এটা যুদ্ধে রূপান্তরিত হয়। অ্যান্ড দেন 1994 সালে তাদের মধ্যে একটা যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বাট আমরা দেখি রিসেন্টলিও তাদের মধ্যে অনেক কনফ্লিক্ট হয়ে যায়, এবং বর্তমানে আজারবাইজানের যেই গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু টোটালি এই নাগোর্নো কারাবাখ অঞ্চলটা নিয়ন্ত্রণ করতেছিল। অর্থাৎ ওইখানে যে বিদ্রোহটা ছিল বা তাদের এগেইনস্টে যেই যারা বিদ্রোহী জনগণ ছিল, তাদের প্রভাবটা আজারবাইজানের আর্মি বা আজারবাইজানের সরকার সেটাকে কঠোর হাতে দমন করে, এবং সেটাকে তারা সাকসেসফুলি দমন করে বলা চলে। কারণ ওইখানকার যেই বিদ্রোহী মানুষজন ছিল তারা বাধ্য হয়ে অনেকেই কিন্তু আর্মেনিয়াতে পালায় যায়। অর্থাৎ ওইখানে এই মানে সমস্যাটা এখন অনেকটাই আজারবাইজানের কন্ট্রোলেই রয়েছে। তো আশা করি তোমরা ঘটনাটা বুঝতে পারছো। আমি আবারও যদি সাম আপ করি, বিষয়টা হচ্ছে এরকম যে আজারবাইজানের অঞ্চলের মধ্যে একটা এলাকা, ওই এলাকায় সব মানুষজন বাস করে যাদের জাতিগতভাবে আর্মেনীয়। সো আর্মেনিয়া হচ্ছে কি এই জায়গাটাকে ক্লেম করে যে এটা আমাকে দিয়ে দাও বা এটা হচ্ছে আমার। আবার ওই এলাকার মানুষজনও চায় কি যে আমরা আর্মেনিয়ার সাথে যুক্ত হয়ে যাব, কিন্তু আজারবাইজান এটা চায় না বা আজারবাইজান কখনোই চাবে না। এটাই স্বাভাবিক যে আমার দেশের মধ্যে আরেকটা অঞ্চল আমি কাউকে এমনিতেই দিয়ে দিব জাস্ট বিকজ তারা চাচ্ছে যে এটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে? সো এই হচ্ছিল এই নাগোর্নো কারাবাখের বিষয়টা বা তাদের এখানকার যে দ্বন্দ্ব। তো এটা কিন্তু আমি যে আগে বলছি যে আমাদের অ্যাডমিশনও কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে বা এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে যে এই নাগোর্নো কারাবাখ অঞ্চলটি কোথায় অবস্থিত, বা এই নাগোর্নো কারাবাখ নিয়ে কাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে বা সংঘাত চলতেছে, এইটাই প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা আসে। ওকে, তারপর আমরা দেখি দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়া, এই দুইটাই হচ্ছে কি জর্জিয়ার একটা বিদ্রোহী অঞ্চল বা জর্জিয়ার একটা কনফ্লিক্টিং এরিয়া। দেখি প্রথমে আমরা সাউথ ওসেটিয়াতে কি হয়েছিল, 1990 সালে এই অঞ্চল স্বাধীনতা ঘোষণা করে, এবং এর ফলে কিন্তু এখানে একটা সংঘাত শুরু হয়ে যায়। 2004 সালে জর্জিয়ার যে প্রেসিডেন্ট নির্বাচন ছিল, ওইখান থেকে বিদ্রোহীরা আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে, এবং আলটিমেটলি 2006 সালে তারা সাকসেসফুল একটা গণভোট করে। তো এই রেফারেন্ডামে তারা কি করে তাদের জনগণকে স্বাধীনতার পক্ষে নিয়ে আসে, এবং এই রেফারেন্ডামে এই এলাকার মানুষজন সম্পূর্ণ স্বাধীন হতে চায়, এইটাই কিন্তু পাশ করে আসে। বাট এখান থেকে আসলে মূলত প্রবলেমটা সৃষ্টি হয় 2008 সালে জর্জিয়ার সেনাবাহিনী এবং ওসেটিয়ার যে বিদ্রোহী তাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। এটা প্রত্যেকটা পৃথিবীর সব জায়গায় একই সমস্যা, একই বিষয়, যে যারা হচ্ছে কি লোকাল মানুষজন স্বাধীনতা চায় তাদেরকে কখনোই ওই দেশের ওই বৃহত্তর দেশের যে সরকার বা বৃহত্তর দেশের প্রধান যারা আছে তারা কখনোই স্বাধীন হতে দিবে না বা স্বাধীন হতে দেয় না, এবং এটা থেকেই তাদের মধ্যে বিদ্রোহীদের বা স্বাধীনতাকামীদের একটা যুদ্ধ হয়। এটা আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন, এটা আপনি ভারতের খালিস্তানের কথা বলেন, বা আমাদের ইউরোপে জর্জিয়ার যে বিষয়গুলা, তো সব জায়গায় একই বিষয়। কখনোই ক্ষমতাসীন রাষ্ট্র চায় না যে তার এলাকা দেশের অভ্যন্তরীণ কোনো একটা অঞ্চল আলাদা হয়ে স্বাধীন হয়ে যায়। ঠিক আছে? তো এর ফলে তাদের মধ্যে এখানে একটা ঝামেলা হয়, কিন্তু আলটিমেটলি কিন্তু বর্তমানে তারা সম্পূর্ণরূপে স্বাধীনতা নিজেদের ঘোষণা করে, কিন্তু আন্তর্জাতিকভাবে তাদের স্বীকৃতি তেমন নয়, শুধুমাত্র রাশিয়া তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এবং বলতে গেলে ওই অঞ্চলে রাশিয়ার পাওয়ারটাই মেইন। রাশিয়া যাদেরকে স্বীকৃতি দিয়েছে বা রাশিয়া তাদেরকে মিলিটারি ব্যাকআপ দেয়, তাদের মানে উপরে কথা বলার বা তাদেরকে ওইখানে শাসন করার বা ওইটার কন্ট্রোল রাশিয়া থেকে নেওয়ার মতো আসলে ক্ষমতা ওই অঞ্চলে কারো নাই। তো যার ফলে দেখা যায় যে ওরা যদিও আন্তর্জাতিকভাবে খুব একটা তাদের স্বীকৃতি নাই স্বাধীনতার, কিন্তু রাশিয়া তাদেরকে স্বীকৃতি দিয়ে রাখতেছে। রাশিয়া তাদেরকে মিলিটারি ব্যাকআপ বলি, অর্থনৈতিক ব্যাকআপ বলি, এই বিষয়গুলো দিয়ে তাদের স্বাধীনতাটাকে ধরে রাখার চেষ্টা করতেছে। জর্জিয়ার কিন্তু আলটিমেটলি এখানে কন্ট্রোলটা খুবই কম। সেম ঘটনা আবখাজিয়াতে, এখানেও এটা জর্জিয়ার একটা অঞ্চল, কিন্তু এখানকার মানুষজন কি স্বাধীনতা চায়। এখানেও একই ঘটনা, এখানেও তাদেরকে রাশিয়া টোটাল ব্যাকআপ দিচ্ছে, টোটাল সাপোর্ট দিচ্ছে, বাট আন্তর্জাতিকভাবে তাদের খুব একটা স্বীকৃতি নাই। তো এখানে কি হয়, 1993 সালে জর্জিয়ার সৈন্যদেরকে আবখাজিয়া থেকে এখানকার মানুষজন বিতাড়িত করে, এবং 1999 সালে তারা তাদের স্বাধীনতা ঘোষণা করে, এবং 2008 সালে গিয়ে হচ্ছে রাশিয়া তাদেরকে স্বীকৃতি দেয়, এবং এখন পর্যন্ত রাশিয়ার ব্যাকআপে বা রাশিয়ার সাপোর্টে তারা কিন্তু নিজেদেরকে মানে স্বাধীন হিসাবেই পরিচালিত করতেছে, বা তাদের নিজস্ব সরকার আছে, সংবিধান আছে, যদিও আন্তর্জাতিকভাবে তাদের স্বীকৃতি নেই। ওকে, তারপর আমরা দেখি বিশ্বের সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির প্রভাব। যেমনটা আগে বলছিলাম যে এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের সৃজনশীলের গ এবং ঘ নাম্বারে এটা কিন্তু কমনলি পরীক্ষায় এসে থাকে, এবং ভবিষ্যতেও আসবে। তোমরা এইচএসসি 26-এর যারা আছো, 27-এর যারা আছো, বা তারপরে যারা পরীক্ষা দিবা তাদের জন্য সমানভাবে এটা গুরুত্বপূর্ণ। প্রথম যেটা বলছিলাম যে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ বা পতনটা কিভাবে হয়েছিল এইটা, এবং দ্বিতীয়ত হয়েছে এই পতনের ফলে সারা পৃথিবীতে কি কি প্রভাব বা কি কি এফেক্ট পড়েছে। তো চলো আমরা এই বিষয়টা এখন
আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান দেখি। ফার্স্ট অফ অল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে তিনি বলেন, 20 শতকে বিশ্বের ভূ রাজনৈতিক এটা একটা দুর্যোগ ছিল। এর ফলে রাশিয়ার প্রায় 1 কোটি জনগণ বিভিন্ন সংখ্যালঘুতে পরিণত হয়। অর্থাৎ রুশ জাতি যারা ছিল তারা যেহেতু এই সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়ে যাওয়া 15টি দেশের অনেক জায়গায় ছিল, তো তারা ওই সকল অঞ্চলে আবার কি সংখ্যালঘু হয়ে যায়, মাইনরিটি হয়ে যায়। সো এইটা তাদের জন্য একটা প্রবলেম, বা উনি এটাকে একটা প্রবলেম হিসেবে অ্যারাইজ করেছেন। তারপর আমরা কি দেখি, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই বিচ্ছিন্নতা বা দিয়ে যে আন্দোলন, এটা মহামারী আকারে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আমরা দেখছি যে শুধুমাত্র যে 15টি রাষ্ট্র যারা আলাদা করে স্বাধীন হয়েছে তারাও কিন্তু না, এখানে রাশিয়ার মধ্য থেকে চেচনিয়া স্বাধীনতা চায়। আবার এখানে আমরা দেখলাম যে জর্জিয়ার ভেতরেই 2টা অঞ্চল, হ্যাঁ, সাউথ ওসেটিয়া এবং আবখাজিয়া, তারা কি স্বাধীনতা চাচ্ছে। তো এই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা এই যে স্বাধীনতাকামী আন্দোলনটা, এটা কিন্তু মানে তার মতে একটা মহামারী আকারে সারা ইউরোপে বা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কারণ এখান থেকে কিন্তু অনেকেই ইন্সপিরেশন নেয়। আমরা জানি যে একটা আন্দোলন যখন সাকসেসফুল হয়, এখান থেকে অনেক মানুষজন ইন্সপিরেশন নেয়। আপনারা দেখেছেন আমাদের জুলাই আন্দোলন যখন সাকসেসফুল হয়েছিল, এখান থেকে ইন্দোনেশিয়ার মানুষজন মোটিভেশন নিয়ে তারাও কিন্তু এখানে একটা আন্দোলন করে। আবার আমরা দেখি নেপালেও একটা তারা কি সফলভাবে একটা আন্দোলন করে, তাদের সরকারের পতন হয়, তাদেরও নতুন সরকার আসে। তো এরকম পৃথিবীর সব জায়গায় আপনি দেখবেন যে একটা আন্দোলন যখন সফল হয়, সিমিলার ঘটনা যেসব অঞ্চলে আছে বা যেসব দেশে আসে, তারাও কিন্তু ওইখান থেকে একটা সাহস পায়, ওইখান থেকে একটা মোটিভেশন পেয়ে ওই জিনিসটা একইভাবে ঘটে। এটা আপনি আরব স্প্রিংয়ের কথা বলেন, বা আমি আমাদের জুলাই আন্দোলনের কথা যেটা বললাম, বা তৎকালীন সময়ে বিভিন্ন দেশগুলো যে স্বাধীন হইতেছিল ওই স্বাধীনতা আন্দোলনে কিন্তু সেম ঘটনা। সো এই বিষয়টাকেই আমাদের ভ্লাদিমির পুতিন বলছেন যে এই আন্দোলনটা এটা কি একটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, যার কুফল রাশিয়াকে ব্যাপকভাবেই আক্রান্ত করেছে। ব্যাপক দারিদ্র্যের ফলে পতিতাবৃত্তি সহ অন্যান্য যেই অনৈতিক বা অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বিভিন্ন সমস্যার কিন্তু সৃষ্টি করছে এই সোভিয়েত ইউনিয়নের পতন। সো এটা আমরা এখন একটু বিস্তারিত দেখি। সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে বিশ্ব দ্বিমেরু বিশিষ্ট রাজনৈতিক পরাশক্তি বলয়ের বিভক্তি থেকে একক পরাশক্তি বলয়ের রাজনৈতিক বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন অনেক আসবে, জাস্ট এই পয়েন্টটা থেকে, ঠিক আছে, জাস্ট এটা থেকে। সো এটা আপনারা খুবই ভালো করে দেখে যাবেন যে এইটার মানে কি বা এটা তারা কি বোঝাইছে। তাহলে আমরা একটু দেখি প্রথমে, মেরু বিশিষ্ট পৃথিবী থেকে সেটা হয়ে যায় কি একক পরাশক্তি বলয়ের রাজনৈতিক একটা বিশ্ব ব্যবস্থা। এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে এই 91 সালের আগে পৃথিবীতে 2টা পরাশক্তি ছিল, সোভিয়েত ইউনিয়ন এবং হচ্ছে গিয়ে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। তো তাদের 2টা আলাদা বলয় ছিল, তাদের দুইজনের আলাদা মিত্র দেশ ছিল, আলাদা তাদের একটা সংস্থা ছিল, এবং সংস্থার বাইরেও তাদের মধ্যে কি সারা পৃথিবীটা 2টা ভাগে ভাগ ছিল। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে যায়, তখন পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো পরাশক্তি কিন্তু এক্সিস্ট করতেছিল না। সো এইটার প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে গিয়ে পুরা পৃথিবী তখন আমেরিকার একটা প্রভাবের মধ্যে চলে, বা আমেরিকার একটা প্রভাব বলয়ের মধ্যে চলে আসে। সো তারা অনেকটা নিজেদের ইচ্ছা মতো সারা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, যেটার ফল আপনারা আজকেও দেখতেছেন সারা পৃথিবীতে, যে পুরো পৃথিবীটাই কিন্তু মানে আমেরিকার যে প্রভাব প্রত্যেকটা দেশের মধ্যে, এরকম প্রভাব অন্য কোনো দেশের নাই, যেটা কিনা একসময় ছিল কি 2টা দেশের। কোনো দেশে যেখানে হচ্ছে গিয়ে সোভিয়েত প্রভাব ছিল, ওইখানে আমেরিকার কোনো প্রভাব ছিল না, যেমন কিউবা বা যেমন আমরা পূর্ব ইউরোপের দেশগুলো দেখছি, ওইখানে কিন্তু আমেরিকার কোনো প্রভাব ছিল না। আবার ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো ছিল, যেগুলো আমেরিকার প্রভাবে বলয়ের মধ্যে ছিল, ওইখানে সোভিয়েতের কোনো প্রভাব ছিল না। বাট বর্তমানে পুরো পৃথিবীতেই প্রায় সকল দেশেই আমেরিকার প্রভাবটাই বেশি বিদ্যমান। যদিও আমরা এখন দেখতেছি যে রাশিয়া, চীন এবং তাদেরও কিছুটা প্রভাব বলয় রয়েছে, বা মধ্য এশিয়ায় মিডল ইস্টে ইরানের মতো দেশগুলো রয়েছে, বাট এগুলো খুবই সামান্য। এর বাইরে আপনি যদি দেখেন পৃথিবীর মেজর মানে সব জায়গায় কিন্তু আমেরিকার প্রভাব বলয়টাই বেশি, এবং সেটা তখন আরো বেশি ছিল যখন সোভিয়েত ইউনিয়নের জাস্ট ইমিডিয়েট পতনটা হয়েছিল। তখন আমেরিকা ছাড়া সারা পৃথিবীতে আর কোনো পরাশক্তি ছিল না, বা এখন যেমন রাশিয়া বা চায়না কিছুটা হলে শক্তিশালী হচ্ছে বা আছে, ওইটাও তখনও কিন্তু তারা এতটাও শক্তিশালী ছিল না। সো পুরোপুরি আমেরিকার উপর পুরো পৃথিবীটাই নির্ভর হয়ে যায়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির প্রভাবের মধ্যে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার জন্য কার্যত আর কোনো আদর্শ দেশ বা কোনো ধরনের সংস্থারই এক্সিস্টেন্স বা অস্তিত্ব থাকে না। ওকে, তারপর আমরা দেখি পূর্ব ইউরোপের শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়ে যায়। নেটোর প্রভাব অপ্রতিদ্বন্দ্বিত হওয়ায়, সোভিয়েত ক্ষমতা লুপ্ত হওয়ায় পূর্ব ইউরোপ, বাল্টিক অঞ্চল এবং ইত্যাদি স্থানে যে সকল মার্কিন সৈন্য ছিল, তাদের সরঞ্জামগুলো তখন কি করা হয়, মিডল ইস্টে বা মধ্যপ্রাচ্যে আবার মোতায়েন করা হয়। এর মানে কি? মানেটা হচ্ছে গিয়ে
আপনার যেইখানে শত্রু রয়েছে বা যেখানে হচ্ছে গিয়ে আপনার নিরাপত্তার কনসার্ন রয়েছে সেইখানে কিন্তু তারা কি করে রাষ্ট্রগুলা আর্মি রাখে বা চেষ্টা করে ওই অঞ্চলটাকে সার্ভেইলেন্সের মধ্যে রাখার, যেন সম্ভাব্য কোনো থ্রেট আসলে সেটাকে তারা মোকাবেলা করতে পারে। সো এইজন্য আমেরিকার গোয়েন্দা সংস্থা বলেন বা আমেরিকার আর্মি বলেন অনেক বেশি পরিমাণে কিন্তু তৎকালীন সময়ে ইউরোপে মোতায়েন করা ছিল। কেননা যেকোনো সময় যদি সোভিয়েত ইউনিয়ন তাদের কোনো প্রকার থ্রেট বা কোনো প্রকার হচ্ছে গিয়ে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তখন যেন তারা এটাকে ইমিডিয়েটলি মোকাবেলা করতে পারে বা এটাকে যেন তারা কন্ট্রোলে নিয়ে আসতে পারে। এইজন্য কিন্তু তাদের অনেক বেশি আর্মি ওইখানে মোতায়েন করা ছিল। বাট যখন সোভিয়েত ইউনিয়নের আল্টিমেটলি পতন হয়ে যায় এবং এখান থেকে নতুন, নতুন রাষ্ট্র সৃষ্টি হয়ে যায় এবং এই রাষ্ট্রগুলো আলাদাভাবে কেউই অতটা শক্তিশালী না যে তারা ইউরোপিয়ান ইউনিয়ন বা নেটোকে আসলে চ্যালেঞ্জ করবে বা আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারবে। তো যার ফলে ইউরোপে যে আমেরিকার একটা সিকিউরিটি কনসার্ন ছিল, এই কনসার্নটা সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। ওইটার আর কোনো এক্সিস্টেন্স থাকে না। এর ফলে আমেরিকা দেখা যায় যে তখন মিডল ইস্টের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যায় বা মিডল ইস্টটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসার প্রতি তারা মনোযোগ দেওয়া শুরু করে। এবং এর ফলে আমরা দেখি যে তারা কি করে যে ইউরোপে বা বাল্টিক অঞ্চলে তাদের যে আর্মি ছিল, এই আর্মিগুলাকে তারা মোতায়েন করে তখন মিডল ইস্টে। এবং আমরা দেখি এইটা কিন্তু তারা মানে সরাসরিভাবেই কিন্তু মিডল ইস্টে তারা এই কন্ট্রোলটা জারি রাখে বা তাদের আর্মিদেরকে ইউজ করতে থাকে। এটা আপনারা ইরাক যুদ্ধের কথা বলি বা অন্যান্য দেশেও তারা যেন ওই দেশের সরকার পরিবর্তন করা থেকে শুরু করে এবং ওই দেশের পলিসিতে কন্ট্রোল নেওয়া থেকে শুরু করে অনেক বেশি কিন্তু তারা মিডল ইস্টের প্রতি কনসার্নড হয়ে যায়। ইরাক যুদ্ধের কথা অলরেডি বলেছি আমরা। তারপরে পরবর্তীতে যখন সাদ্দাম হোসেন যখন আবার অ্যাটাক করলেন, তাকে দমন করার বিষয়গুলো আমরা দেখি বা বর্তমানে আমরা দেখি যে মিডল ইস্টের প্রায় সকল দেশেই কিন্তু মার্কিন সৈন্যদেরকে আলাদা ঘাঁটি করতে দেওয়া হয়েছে বা তাদের ঘাঁটিগুলো রয়েছে। এবং বর্তমানেও যে আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধগুলো হচ্ছে, ওইখানে কোনো মিসাইল বা কোনো আ যুদ্ধ বিমান কিন্তু আমেরিকা থেকে ইরানে যাচ্ছে না। সবগুলোই আপনারা দেখবেন যে মধ্যপ্রাচ্যে অলরেডি তাদের ওইখানে আলাদা করে ঘাঁটি রয়েছে এবং সেই ঘাঁটিগুলা থেকেই কিন্তু তারা ইরানে অ্যাটাক করতেছে। তো এই বিষয়গুলা তখন কেন সম্ভব হয়েছিল? কারণ যেহেতু ইউরোপে আর আমার কোনো কনসার্ন নাই বা ইউরোপে আমার কোনো নিরাপত্তার থ্রেট নাই, এইজন্য তারা সম্পূর্ণরূপে মিডল ইস্টের দিকে কনসার্ন হইতে পারছিল। মিডল ইস্টে তারা মনোযোগ দিতে পেরেছিল। ওকে? তারপর আমরা দেখি সোভিয়েত ইউনিয়নের পতনে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে লাভবান হইলেও অর্থনৈতিকভাবে তারা এখনো পর্যন্ত পূর্ণ সুবিধা গ্রহণ করতে সমর্থ হয়নি। এই ক্ষেত্রে কারা সুবিধা নিয়েছে সেটা হচ্ছে কি চীন। অর্থাৎ এর মানে কি, যদিও আমেরিকা রাজনৈতিকভাবে অনেক বেশি কন্ট্রোল পেয়ে যায়, বাট অর্থনৈতিকভাবে তারা কিছুটা পিছায় ছিল। কারণ যেমনভাবে তাদের কন্ট্রোল বাড়তেছে তেমনভাবে কিন্তু তাদের কষ্ট বাড়তেছে। আমরা দেখি যে আমেরিকার যে মিলিটারি কস্ট সেটা অনেকগুলা দেশ মানে অনেকগুলা দেশ মিলিয়েও তাদের পুরো সকল জিডিপি বা সকল বাজেট মিলায় কিন্তু আমেরিকার মিলিটারি কস্টের সমান হয় না। ঠিক আছে? তাদের সারা পৃথিবীতে শতাধিক তাদের নৌঘাঁটি আছে, তাদের বিমান ঘাঁটি আছে, তাদের হচ্ছে সৈন্যদেরকে আলাদা ঘাঁটি আছে। তো এই সকল বিষয়ের জন্য তাদের কিন্তু অনেক বেশি খরচ থাকে। বা তাছাড়া তারা মিডল ইস্টে যুদ্ধগুলা করছে বা কোল্ড ওয়ারের ফলে তারা যে যুদ্ধগুলা করছে, যদিও তারা জিতছে, বাট এই যুদ্ধগুলোর ফলে তাদের কিন্তু বিলিয়ন, বিলিয়ন মার্কিন ডলার খরচ হইছে। তো এইটার ফলে তারা কিন্তু অর্থনৈতিকভাবে পিছায় আসতেছে। তাদের বাজেট কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে বা তাদের ঋণ কিন্তু এখনো আমরা দেখি যে বিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন ডলার তাদের কিন্তু এখনো ঋণ রয়েছে। যদিও তারা পৃথিবীর একমাত্র পরাশক্তি, বাট স্টিল তারা কিন্তু এখনো ঋণগ্রস্ত, তারা কিন্তু এখনো তাদের ঘাটতি বাজেটের মধ্যেই আছে। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি চীনের হিসাবটা দেখি, চীন আস্তে, আস্তে শুধু বড় হওয়াই শুরু করতেছে। তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তারা কোনো প্রকার যুদ্ধে জড়াচ্ছে না। তারা কোনো প্রকার যেই আনপ্রোডাক্টিভ কস্ট আছে এইগুলাতে তারা বাড়াচ্ছে না। যুদ্ধের মতো যে কাজগুলো, যেগুলোতে আসলে কোনো প্রোডাক্টিভিটি নাই, যেগুলোতে নিজেদের অর্থনৈতিক কোনো বেনিফিট নাই, এইখানে কিন্তু চীন কখনোই আকৃষ্ট হয় না। চীন ওইখানেই আকৃষ্ট হয় যেইখানে তার নিজের কন্ট্রোলও বাড়বে, পাশাপাশি তার অর্থনৈতিক যেই বেনিফিট সেটাও আসবে। চীন কারো কাছ থেকে কিন্তু বা কোনো দেশে মিলিটারি বেস বসিয়ে বা মিলিটারি কন্ট্রোল নিয়ে বা রাজনৈতিক কন্ট্রোল নিয়ে কিন্তু চীন কোথাওই প্রভাব বিস্তার করার চেষ্টাও করে না। চীন প্রভাব বিস্তার চেষ্টা করে কোথায়? যে কোনো একটা গরিব দেশকে ঋণ দিবে সে, তারপর ওই ঋণের মাধ্যমে চীন ওইখানকার যে অর্থনীতি আছে ওইটার কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে। সো সব জায়গায় আমরা দেখি, আফ্রিকাতে বলি, এশিয়াতে বলি বা আমাদের বাংলাদেশের কথা আমরা যদি চিন্তা করি, চীন কিন্তু আমাদের রাজনৈতিকভাবে অতটা কনসার্ন না যে আমরা কি করতেছি, কি করতেছি না, ডেমোক্রেসি আছে নাকি নাই, সে কিন্তু সেটা নিয়েও কনসার্ন না। ঠিক আছে? চীন কনসার্ন শুধু ওই জায়গায় যে বাংলাদেশের কোন জায়গায় একটা সম্ভাবনাময় ইনভেস্টমেন্টের সুযোগ আছে, সেইখানে চীন ইনভেস্ট করবে এবং ওইখান থেকে যেই রেভিনিউ আসবে, যে বেনিফিট আসবে, ওইটা যেন চীনকে দেওয়া হয়
চীন ওইটা নিয়েই কিন্তু কনসার্ন। তো এইটা চীন সারা পৃথিবীতে করে আসতেছে, যার ফলে চীনের অর্থনৈতিক অগ্রগতি ধীরে ধীরে শুধু বাড়তেই আছে। আর আমেরিকার যে এসব আনপ্রোডাক্টিভ কস্ট দেখেন আপনারা, এই যে বর্তমানে মিডল ইস্ট যুদ্ধ হচ্ছে, ওইখানে কিন্তু আমেরিকার বিলিয়ন ডলার খরচ হইতেছে। আমেরিকার মানুষজন এটা নিয়ে কিন্তু খুশি না যে তাদের ট্যাক্সের টাকা দিয়ে আমেরিকা যুদ্ধ করতেছে এবং যেই যুদ্ধে আমেরিকার আল্টিমেটলি কোনো বেনিফিট আসতেছে না। সো এই সকল বিষয় কিন্তু আমেরিকার জন্য একটা মাথা ব্যথার কারণ, বা তাদের অর্থনৈতিক সমৃদ্ধিটাকে বাধাগ্রস্ত করতেছে। এবং অন দ্য আদার হ্যান্ড চীন আস্তে আস্তে সারা পৃথিবীকে অর্থনৈতিকভাবে একের পর এক ধাপ এগিয়ে বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছে এবং তারা বর্তমানে পুরো পৃথিবীতে অর্থনীতিতে প্রথম স্থান অধিকার করছে। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ইউরোপীয় ইউনিয়ন অনেকটা শক্তিশালী হয়ে ওঠে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো সংযুক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোন তৈরি করেছে। সম্প্রতি তারা ভিন্ন বা অভিন্ন মুদ্রা ইউরো প্রচলন করে এবং যা অত্যন্ত শক্তিশালী মুদ্রা হিসেবে সারা পৃথিবীতে কিন্তু স্বীকৃতি পেয়েছে। প্রায় 21টা দেশ কিন্তু তাদের মধ্যে সেম কি থাকে, কারেন্সি থাকে। অর্থাৎ ওইখানে আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাবেন, আপনার কিন্তু কোনো মানি এক্সচেঞ্জ করা লাগতেছে না, বা এক দেশের টাকা আরেক দেশে চেঞ্জ করা লাগতেছে না। আপনি একটা মুদ্রা ইউজ করতেছেন, এটাই আপনি যেরকম ফ্রান্সে ইউজ করতে পারতেছেন, এটাই আপনি আবার ক্রোয়েশিয়াতে গেলেও ইউজ করতে পারতেছেন। সো এটার ফলে কিন্তু তাদের যে একটা অর্থনৈতিক যে একটা জোন ছিল, এটা অনেক বেশি বড় হয়ে যায় এবং অনেক বেশি স্ট্রং হয়ে যায়। তাদের নিজেদের মধ্যে যে লেনদেন, নিজেদের মধ্যে যে ব্যবসা বাণিজ্য, এই সকল বিষয় কিন্তু আরো অনেকটা উন্নত হয়। তাছাড়া আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু তাদের যে সেনজেন চুক্তিটা ছিল, এর মাধ্যমে কিন্তু পুরোপুরি একটা বর্ডারলেস ইউরোপ তারা প্রতিষ্ঠিত করে, এবং যার ফলে আপনি ইউরোপের এক দেশ থেকে যখন আরেক দেশে যাবেন, অর্থাৎ অ্যাটলিস্ট এই সেনজেনভুক্ত দেশগুলোতে, তখন কিন্তু আপনার এক্সট্রা কোনো ভিসা লাগতেছে না, বা কোনো তাদের মধ্যে কোনো বর্ডারই নাই যে আপনার কোনো চেক আপ বা কোনো হচ্ছে গিয়ে কোথাও ভিসা দেখিয়ে, পাসপোর্ট দেখিয়ে ঢুকতে হবে, এরকম কোনো বিষয় তাদের মধ্যে নেই। এমনকি আপনি যদি এখানে ভিসা নিয়েও যান, লাইক আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউরোপের একটা দেশে যদি যান, অর্থাৎ সেটা যদি সেনজেনভুক্ত হয়, তখন আপনি বাকি সবগুলো সেনজেনভুক্ত দেশে ফ্রিতেই কিন্তু কোনো প্রকার ভিসা বা অন্য কোনো প্রকার এক্সট্রা পেপার ওয়ার্ক ছাড়াই ওইসব দেশও ভিজিট করতে পারতেছেন। তো যার ফলে সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয় এবং ওইখানে যখন সোভিয়েতের রাষ্ট্রগুলো ওদের সঙ্গে যুক্ত হয়, লাইক যেমনটা আমরা দেখছি যে বাল্টিক অঞ্চলের দেশগুলো কিন্তু যুক্ত হয়েছিল, তো এই কারণে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ওকে, তারপর আমরা দেখি সোভিয়েত ইউনিয়ন এর পতনের ফলে মধ্য এশিয়ার যে কতিপয় মুসলিম রাষ্ট্রগুলো ছিল, তাদের অনেকটা উদ্ভব ঘটে। তো কেন? কারণ আমরা দেখি যে মস্কো বা সোভিয়েত ইউনিয়ন অথবা রাশিয়া যাই বলেন, তারা মধ্য এশিয়ার এই মুসলিম দেশগুলোর সহায়তায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে তারা কিন্তু ভারসাম্য রক্ষা করে চলতো। তো যেহেতু এই মধ্য এশিয়ার দেশগুলো সবগুলোই, 5টা দেশের সবগুলোই মুসলিম দেশ এবং তাদের এখানে মেজর একটা মুসলিম জনসংখ্যা রয়েছে অনেক বেশি পরিমাণে। সো এই জন্য সোভিয়েত ইউনিয়নের তখন কিন্তু ওই মিডল ইস্টের যে দেশগুলো রয়েছে বা আমাদের যে মুসলিম দেশগুলো রয়েছে, তাদের সাথে একটা তাদের সম্পর্কের ভারসাম্য কিন্তু ছিল। তো এখন যেহেতু এরা আর সোভিয়েত ইউনিয়নের পার্টি না, তো তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন তাদের যে এই পারচেসিং পাওয়ার বা এই যে একটা বার্গেনিং পাওয়ার ছিল, এই পাওয়ারটা কিন্তু তারা হারায় ফেলে। অন দ্য আদার হ্যান্ড এই দেশগুলো কিন্তু নিজস্ব তাদের যে একটা উত্থান, এই উত্থানটা হয় মিডল ইস্টের দেশগুলোর সঙ্গে বা মুসলিম যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়ন বলি, বা তাদের যে একটা যোগাযোগ বা নেটওয়ার্কের যে কানেকশন, এই জিনিসটা আরো বেশি বেড়ে যায়। ওকে, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সেই ভারসাম্যটা তারা হারায় ফেলে সোভিয়েত ইউনিয়ন। ওকে, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সমাজতান্ত্রিক অর্থনীতির স্থলে পুঁজিবাদী অর্থনীতি দ্রুত তারা গ্রহণ করতে শুরু করে। অর্থাৎ সমাজতন্ত্রের পরিবর্তে প্রত্যেকটা দেশ কি করে পুঁজিবাদের দিকে ধাবিত হয় এবং তাদের নিজস্ব দেশটাকে তারা একটা পুঁজিবাদী অর্থনৈতিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করে। কিন্তু সমস্যা হচ্ছিল যে এই অর্থনৈতিক পরিবর্তনটাকে সহনীয় করার জন্য যে একটা ক্রান্তিকালীন বা একটা ক্রাইসিস পিরিয়ড পার করতে হয়। এর মানে কি? মানেটা হচ্ছে গিয়ে যে ধরেন আপনি একটা বিষয় থেকে যখন একটা অন্যটার পুরোপুরি বিপরীত একটা বিষয় আপনি যখন একটা পলিসি চেঞ্জ করবেন, যে লাইক আপনি এখন পুরোপুরি রাইট আছেন, আপনি একদম পুরোপুরি লেফটে চলে যাবেন, অথবা ধরেন একটা জিনিস পুরোপুরি সাদা রয়েছে, আপনি এটা ফুল ব্ল্যাক করে ফেলবেন। তো এটা যখন আপনি একদম রাতারাতি করে ফেলবেন বা ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলবেন, তখন কিন্তু মার্কেটে বা জনগণের মধ্যেও অনেক মানে সমস্যার সৃষ্টি হয়। কারণ এই জিনিসটা অ্যাবসর্ব করার যে পাওয়ারটা, সেটা মার্কেটেরও থাকে না, বা জনগণও এই জিনিসটা অ্যাবসর্ব করতে বা ব্যবসায়ী যারা আছে
তাদের পক্ষেও এই জিনিসটা দ্রুত গ্রহণ করাটা একটু কঠিন হয়ে পড়ে। তো এরা যেহেতু রাতারাতি লাইক চেঞ্জ হওয়ার সাথে সাথে পুঁজিবাদটাকে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, যেখানে কিনা সমাজতন্ত্র খুবই স্ট্রংলি এস্টাবলিশড, ওই জায়গায় যখন তারা রাতারাতি এই পরিবর্তনটা নিয়ে আসে, তখন অর্থনীতি বা তাদের এই মানে পুরো বাজারটাই, ওই দেশের পুরো অর্থনীতিটাই কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না ইমিডিয়েটলি। তো যার ফলে দেখা যায় যে ওইখানকার অর্থনীতি অনেকটাই কলাপস করে। ওইখানকার যে শিল্প কারখানাগুলো ছিল ওইগুলো ফল করে, যেগুলো কিনা আগে সরকারের কন্ট্রোলে ছিল, ওইগুলো যখন ইমিডিয়েটলি প্রাইভেট হয়ে যায়, ওইগুলো কিন্তু তখন ওইখানে সাকসেসফুল হইতে পারে না। অনেক ব্যবসায়ী কিন্তু তখন দেউলিয়া হয়ে যায় বা অনেক কারখানা সেখানে বন্ধ হয়ে যায়। সো এই যে একটা আহ ইমিডিয়েট চেঞ্জের কারণে যে একটা প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু তৎকালীন সোভিয়েতের যে দেশগুলো ছিল বা সাবেক সোভিয়েত ভুক্ত যে দেশগুলো, তারা কিন্তু খুবই মানে করুণভাবে এটাকে তাদেরকে ফেস করতে হয়েছিল। কারণ তাদের ওইখান থেকে তাদের জিডিপি ফল করে, তাদের পুরো জাতীয় আয় ফল করে। সো পুরো দেশের অর্থনীতি দেখা যায় যে সোভিয়েত ইউনিয়নের সময় অত্যাচার নিপীড়নের পরেও তাদের যে ইকোনমি ছিল, তার চাইতেও কিন্তু এটা আরো বেশি ফল করা শুরু করে। ওকে, তো এই ছিল হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সারা পৃথিবীতে বা বিশেষ করে ইউরোপে যে প্রভাবগুলো ছিল বা যেই ইফেক্টগুলো হয়েছিল সেইগুলো। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো ছিল, ওইখানে যদিও তারা স্বাধীন হয়েছিল, বাট ওইখানে কিন্তু তার আগে কি পুরোপুরি সমাজতন্ত্র ছিল। তো এখন আমরা একটু দেখব যে ওইখানের সমাজতন্ত্রের পতন কিভাবে হয়েছিল, এরপরে তাদের সমাজতান্ত্রিক পরবর্তী রাষ্ট্রগুলা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা একটু দেখার চেষ্টা করব। পূর্ব ইউরোপীয় রাষ্ট্র অর্থাৎ পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া ইত্যাদির সমাজতন্ত্রের পতন এবং নতুন রাজনৈতিক যে ব্যবস্থা, চলো এটা আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল পোল্যান্ডে কি হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 সালে দ্বিতীয় পোলিশ রিপাবলিক তারা গঠন করে। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর তারা গঠন করে দ্বিতীয় পোলিশ রিপাবলিক। ঠিক আছে, তারপর আমরা দেখি তারা এর মাধ্যমে তাদের স্বাধীনতা পুনরায় ফিরে পেল 1939 সালে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, হিটলার কিন্তু প্রথম অ্যাটাকটাই করে কোথায়? পোল্যান্ডে। তো এর ফলে কিন্তু তাদের স্বাধীনতাটা আবার বিনষ্ট হয়ে যায়। এবং ওইখানে আমরা প্রবলেম কি আরো দেখি কি, যে সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানি তখন আরেকটা কি করে, অনাক্রমণ চুক্তি করে। এই যে জার্মানি এবং রাশিয়া পোল্যান্ডে আক্রমণ চালিয়ে তাদের মধ্যে যেই অনাক্রমণ চুক্তি ছিল, এই চুক্তির ফলে তারা দুজন একত্রিত হয়ে অ্যাটাক করে জার্মানি কি করে পোল্যান্ডের একটা ভাগ দখল করে নেয়, আর সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া তখন কি করে তাদের আরো একটা পার্ট দখল করে নেয়। তো এই যে তারা যে দ্বিতীয় পোলিশ রিপাবলিক গঠন করছিল, ওইখানে কিন্তু তাদের এটা নষ্ট হয়ে যায়। ওকে, তারপর আমরা দেখি 1952 সালে, মানে অর্থাৎ বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায়, তো 1952 সালে পোল্যান্ড পিপলস রিপাবলিক গঠন করে। কিন্তু তখনও কিন্তু যেহেতু দেখেন 52 সালটা কিন্তু যখন কোল্ড ওয়ার চলতেছে বা বিশ্ব যখন এই দুই মেরুর মধ্যে বা দুই মেরুর প্রভাবের মধ্যে আছে তখনকার সময়, তো তখন কি ছিল, তারা পুরোপুরি সোভিয়েত প্রভাবের বা সোভিয়েত বলয়ের অন্তর্ভুক্তই কিন্তু ছিল। কখন থেকে? প্রায় 1944 সাল থেকেই। দেন আমরা দেখি যে 1989 সালে ইউরোপে যখন কমিউনিস্ট বিরোধী বিপ্লবের সূচনা হয়, তখন পোল্যান্ডের কমিউনিস্ট যে সরকার ছিল তাদেরও পতন ঘটে। গণতান্ত্রিক সরকার এর পরেই আমরা দেখি পোল্যান্ডে গঠন হয় এবং সংবিধান অনুসারে পোল্যান্ডের বর্তমান যেই সরকার বা বর্তমান যে রাষ্ট্র, সেটাকে বলা হয় তৃতীয় পোলিশ রিপাবলিক। ওকে, তারপর আমরা দেখি যে 1980 সালের আগস্ট মাসে পোল্যান্ডের একজন শ্রমিক আন্দোলনের নেতা ছিলেন লেস ওয়ালেসা। এই লেস ওয়ালেসা তিনি একটা আন্দোলন শুরু করেন, সেটা ছিল কি, সংহতি বা সলিডারিটি মুভমেন্ট। তো তার এই আন্দোলনের মূল বিষয়টা ছিল হচ্ছে গিয়ে যে পোল্যান্ডের অর্থনৈতিক এবং সামাজিক যে সংকটগুলো ছিল, অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিকভাবে তারা যে পিছিয়ে ছিল, এই জিনিসগুলো যদি পরিবর্তন করা প্রয়োজন হয়, তার একটাই মানে সমাধান, সেটা হচ্ছে কি, রাজনৈতিকভাবে পোল্যান্ডের ক্ষমতাটাকে দখল করা এবং বর্তমান বা অর্থাৎ তৎকালীন যেই কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল তাদের পতন ঘটিয়ে নতুন সংস্কারবাদী বা সংস্কারপন্থী সরকার গঠন করা। বাট সোভিয়েত ইউনিয়ন আমরা জানি গর্বাচে বা সারা আগ পর্যন্ত তারা এইসব জিনিসকে মানে কঠোরভাবে দমন করতো। তো যার ফলে সোভিয়েত ইউনিয়ন কি করে, এই সংহতি আন্দোলনের বিষয়টা থেকে তারা অনেকটা ভয় পেয়ে যায় এবং সরাসরি এই পোল্যান্ডে সামরিক শাসন জারি করে এবং এই যে লেস ওয়ালেসা ছিলেন তাকে বন্দি করে কারাগারে প্রেরণ করে দেয়। এবং 1988 সালের শেষের দিকে গিয়ে এই যে পুলিশ সরকার যারা ছিল তারা বাধ্য হয় এই সংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে একটা গোল টেবিল বৈঠক
বসাইতে এবং লেস ওয়ালেসকে মুক্তি দিতে। এবং তাকে মুক্তি দেওয়ার পরে তারা যেই গোল টেবিল বৈঠকটা করে এখানে পোল্যান্ডের পোলিশ কমিউনিস্ট দল, সংযুক্ত কৃষক দল, গণতান্ত্রিক দল এবং সংহতি দলের মধ্যে একটা আলোচনা হবে এবং এই আলোচনার মাধ্যমে তারা একটা ঐক্যমত্যে আসেন এবং এই ঐক্যমত্যের মাধ্যমে কিন্তু লেস ওয়ালেসের নেতৃত্বে সেখানে একটা কোয়ালিশন সরকার গঠন করা হয়। তো এই কোয়ালিশন সরকার আমরা দেখি পরবর্তীতে কি করে যে এই আমাদের পোল্যান্ডের তৎকালীন যে কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল বা কমিউনিস্ট সরকার ছিল তাদের শাসনের একটা অবসান ঘটায়। ওকে, তারপর আমরা এখন দেখব হাঙ্গেরির অবস্থাটা। হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, আমরা এটা অলরেডি জানি। তার আগে তারা অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। বাট যেহেতু প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য এবং অস্ট্রো হাঙ্গেরি দুইটাই ছিল কি অক্ষ শক্তির মধ্যে, তো হাঙ্গেরিও ছিল অক্ষ শক্তির আওতাধীন। তো আমরা জানি কি প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রো হাঙ্গেরিকে ভেঙে দিয়ে আলাদা আলাদা ছোট ছোট পার্টে ভাগ করে ফেলা হয়। তো এটাই ছিল হাঙ্গেরির সাথে সেম ঘটনাই ঘটছে। তারা কি হয়েছিল, তারা যেহেতু এটা হেরে যায় তখন তারা তাদের প্রায় 2/3 যেই জমি ছিল এটাই হারিয়ে ফেলে। কিসের মাধ্যমে? এই ট্রিয়ানন চুক্তির মাধ্যমে। ট্রিয়ানন চুক্তির মাধ্যমে পুরো অস্ট্রো হাঙ্গেরি যে সাম্রাজ্য ছিল এটাকেই ভেঙে দেওয়া হয়। তারপর আমরা দেখি অক্ষশক্তির সাথে থাকার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও তারা কি প্রচুর ধ্বংসলীলার শিকার হয়। আর প্রথম বিশ্বযুদ্ধ কি ছিল, অক্ষশক্তির পক্ষে ছিল, মানে অর্থাৎ যারা হারছে তাদের পক্ষে ছিল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা জানি অক্ষশক্তি হারছে, তখনও হাঙ্গেরি তাদের পক্ষে ছিল, অর্থাৎ জার্মানির পক্ষে ছিল। এই জন্য তারা তখনও কিন্তু অনেক বেশি ড্যামেজের শিকার হয়। এবং আলটিমেটলি 1947 সালে এখানে কমিউনিস্ট শাসনাধীনে একটা নতুন সরকার গঠিত হয়। ওকে, তারপর আমরা দেখি যে পুরো ঘটনাটা তারপর কি হয়েছিল। 1956 সালে কমিউনিস্ট বিরোধী বিপ্লবের কারণে হাঙ্গেরি আন্তর্জাতিক মনোযোগের কারণ হয়। কবে? 1956 সালে। বাট যদিও 56 সালে এই বিষয়টা হয়েছিল, বাট তার শুরুটা কখন হয়েছিল সেটা আমরা ঠিকভাবে নির্ধারণ করতে পারি না। পূর্বে যারা কমিউনিস্ট শাসনকে সমর্থন করতেন 1986 সালের শেষের দিকে তারাই শাসকবর্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেমনটা আমরা সোভিয়েত ইউনিয়নে দেখেছিলাম যে কি হয়, যে মানুষগুলো একসময় সমাজতন্ত্রের কর্মী ছিল তারাই পরিবর্তিতে জাতীয়তাবাদী নেতা হয়ে যায়। তো সেম বিষয়টা এখানেও ঘটে, যারা একসময় কিনা সমাজতন্ত্রের সাপোর্টে ছিল বা সমাজতান্ত্রিক যে সরকার ছিল তাদেরকে সম্পূর্ণরূপে সাপোর্ট করতেন, তারাও কিন্তু তখন এই সমাজতন্ত্রের বিরুদ্ধে চলে যান। তো আর মেইনলি যেই বিষয়টা এখানে হয় সেটা হচ্ছে গিয়ে হাঙ্গেরির যারা লেখক ছিলেন তারা সমাজতন্ত্রের বিরুদ্ধে লেখালেখি করা শুরু করেন। ওইখানকার যে সাংবাদিকরা ছিলেন তারা এই তাদের লেখালেখি বা প্রেসের যে ফ্রিডম ছিল আরো বেশি ফ্রিডম দাবি করতে শুরু করেন এবং এই ফ্রিডমের এগেইনস্টে সরকারের যে বাধাগুলো ছিল এই বাধাগুলো নিয়ে তারা কিন্তু কাজ করা শুরু করেন। এবং 1988 সালের শুরুতে হাঙ্গেরিতে একটা রাজনৈতিক সংস্কার অবশ্যম্ভাবী হয়ে ওঠে এবং ফাইনালি 1991 সালের জুনের মধ্যে হাঙ্গেরি থেকে সব সোভিয়েত সৈন্য যারা ছিল তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য করে তারা, এবং আলটিমেটলি কি হয়, সোভিয়েত ইউনিয়ন তাদের সকল সৈন্যকে এখান থেকে নিয়ে যায়, যার ফলে তৃতীয় হাঙ্গেরিয়ান যে রিপাবলিক সেটা গঠিত হয়। তৃতীয় হাঙ্গেরিয়ান রিপাবলিক। এবং এর মাধ্যমে হাঙ্গেরিতেও সেম আমরা পোল্যান্ডে যেরকম দেখছিলাম এরকম একটি কি হয়, কোয়ালিশন সরকার সমাজতান্ত্রিক অর্থনীতি গঠিত হয় এবং এই কোয়ালিশন সরকার সমাজতান্ত্রিক অর্থনীতিকে বেরিয়ে পুঁজিবাদী অর্থনীতিতে প্রত্যাবর্তন করে। এখন বিষয়টা হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কোয়ালিশন সরকারটা আসলে কি? কোয়ালিশন সরকার হচ্ছে গিয়ে যখন নির্দিষ্ট একটা দল কোনো সরকার গঠন না করে অনেকগুলো দল একত্রিত হয়ে, অর্থাৎ অনেকগুলো দলের মধ্যে ভাগ বাটোয়ারা করে এই সরকারের দায়িত্ব নেওয়া হয়, তখন সেটাকে বলা হয় কোয়ালিশন সরকার। ঠিক আছে, ওকে। ফাইনালি হচ্ছে আমাদের রোমানিয়া। আমরা দেখি 1877 সালে 9 মে রোমানিয়া অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা কি ছিল, প্রথমে অক্ষশক্তির পক্ষে যোগদান করে এবং তখন সামরিক স্বৈরতন্ত্র তাদের মধ্যে ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ পর্যন্ত বলা যায় 1944 সাল পর্যন্ত তাদের এই শাসন ছিল এবং তারা তখন কি ছিল, অক্ষশক্তির পক্ষেই ছিল। বাট তৎকালীন তাদের যে সরকার ছিল মার্শাল আইয়ন অ্যান্টোনেস্কো, তার যখন পতন হয় তখন তারা এটা থেকে বের হয়ে এসে, অর্থাৎ অক্ষশক্তির থেকে বের হয়ে এসে মিত্র শক্তির পক্ষে যোগদান করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তখন তাদের মধ্যে আবার একটা প্রবলেম হয়, যদিও তারা মিত্র শক্তির দিকে আসে বাট স্টিল তখন কি হয়, সোভিয়েত রেড আর্মি রোমানিয়ার যে উত্তর পূর্বের অংশগুলো ছিল এই অংশগুলো নিজেদের দাবি করে সে একটা সামরিক ঘাঁটি
নির্মাণ করে। তো এখানে তাদের মধ্যে কি সোভিয়েতের প্রভাবটা আবার শুরু হয়ে যায় বা সোভিয়েত প্রভাবটা তাদের মধ্যে বজায় থাকে। 1947 সালে রোমানিয়াকে জোর করে তারা কি করে সোভিয়েত ইউনিয়ন পিপলস রিপাবলিকে রূপান্তর করে ওয়ারস্পেক্টে যুক্ত করতে বাধ্য হয়। আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম যে সোভিয়েত ইউনিয়ন তাদের যেই বলয়ের যে দেশগুলো ছিল বা তাদের সমর্থিত যে সরকারগুলো ছিল তাদের সকলকে নিয়ে কি করে ওয়ারস্পেক গঠন করে। তো এইখানে তারা রোমানিয়াকে জোর করে বা এটাতে যোগ দিতে বাধ্য করে। 1989 সালের মাঝামাঝি সময় থেকে রোমানিয়ার টিমিসোয়ারায় যে গণ অসন্তোষ শুরু হয় সেটা একসময় কি হয় চরম আকার ধারণ করে। কোথায়? টিমিসোয়ারায়। ওকে, 1989 সালে রোমানিয়ার যে বিপ্লব ঘটিত হয়েছিল সেটা কি হয় চসেস্কুর বিরুদ্ধে ছিল এবং আলটিমেটলি তার পতন ঘটে। আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এই প্রশ্নটা অনেকবার এসেছে যে চসেস্কু কোন দেশের শাসক ছিলেন অথবা রোমানিয়ার তৎকালীন শাসক কে ছিলেন, সেটা হবে চসেস্কু। ঠিক আছে, সো এটা যেহেতু আগেও বারবার এসেছিল সো এটা আপনারা আবারও দেখে যাবেন, ভবিষ্যতেও আসতে পারে। সমাজতন্ত্রের পতনের পর রোমানিয়ার গণতন্ত্রের যাত্রা শুরু হয় এবং সেখানে কি হয় সমাজতান্ত্রিক অর্থনীতির পরিবর্তে পুঁজিবাদী অর্থনীতি চালু হয়ে যায় এবং এর ফলে পরবর্তী এক দশক রোমানিয়া অর্থনৈতিক সমস্যায় পতিত হয় এবং এদের জীবনযাত্রার মান নিম্নগামী হয়। আমরা যেহেতু দেখেছিলাম যে ইমিডিয়েটলি আপনি যখন সমাজতন্ত্র থেকে পুঁজিবাদে রূপান্তরিত হবেন এবং এর মাঝখানে যখন কোনো ক্রাইসিস মোমেন্ট থাকে না বা একটা ধীরে ধীরে পরিবর্তন করলে যেই সুবিধাটা পাওয়া যায় ওই সুবিধাটা যেহেতু থাকে না, মার্কেট যেহেতু ইমিডিয়েটলি একটা চেঞ্জ আসে মার্কেটে, যার ফলে মার্কেটটা পুরোপুরি কলাপস করে এবং এটা হয়েছিল রোমানিয়ার সাথেও। তাদেরও তখন অর্থনৈতিক নানা সমস্যার সৃষ্টি হয়, বাট এটা থেকে তারা উতরিয়ে যায় ভালোভাবেই। 2010 সালের মধ্যে রোমানিয়া একটি উচ্চ মধ্যম অর্থনীতির দেশে রূপান্তরিত হয় এবং 2004 সালের 29 মাস দেশটি ন্যাটোতে যোগদান করে এবং পরবর্তীতে তারা কি হয় 2007 সালে ইউরোপীয় ইউনিয়নেরও সদস্যপদ লাভ করে। তো বলা চলে যে তৎকালীন রোমানিয়ার যে সমস্যাগুলো ছিল বা অর্থনৈতিক যে বিপর্যয়গুলো ছিল তারা সেটা সফলভাবেই উতরিয়ে উঠতে পারে। ওকে, এখন আমরা আরো কিছু প্রভাব দেখি যে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর যে মানে পতন হয়েছিল এইখানকার দেশগুলো যারা ছিল যারা একসময় সমাজতন্ত্রে ছিল এখন সমাজতন্ত্র থেকে বের হয়ে আসা পুঁজিবাদে যোগদান করছে, যেগুলো আমরা ইতিমধ্যেই কিছুটা আলোচনা করছি। এখন আরেকটু বিস্তারিতভাবে আমরা দেখি যে ইমিডিয়েটলি সমাজতন্ত্র থেকে পুঁজিবাদে রূপান্তরিত হওয়ার ফলে এই দেশগুলো কি কি প্রবলেম ফেস করেছিল। ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পতনের ফলে বিশ্বে একটা আমূল পরিবর্তন ঘটে। এর ফলে প্রায় 4 দশকব্যাপী যে স্নায়ুযুদ্ধ ছিল এটার অবসান ঘটে। একক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান ঘটে এবং এইসব দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি পরিত্যক্ত হয়ে পুঁজিবাদী অর্থনীতিটাকে গ্রহণ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে যে চলে আসা আর্থিক ব্যবস্থাপনা ছিল সেটা যখন রাতারাতি পরিবর্তন করা হয় বা রাতারাতি ঢেলে সাজানো হয়, এর ফলে আমরা দেখি কি ফর এক্সাম্পল 1990 সালের পর সমাজতান্ত্রিক দেশগুলোতে ব্যাপক অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা যায়। এই সকল দেশের জীবনমান হঠাৎ করেই সোভিয়েত আমলের যেই মানে দুরবস্থা ছিল তার থেকেও নিম্নগামী হওয়া শুরু করে। এখানকার বেকারত্ব হ্রাস পায়, মুদ্রার মান কমে যায় এবং এর ফলে সামাজিকভাবেও নানা অস্থিরতার সৃষ্টি হয় এবং এই সকল দেশে সামাজিক যে স্তরবিন্যাস ছিল এটা উলটপালট হয়ে যায়। যারা একসময় নিম্নবিত্ত ছিল তারা অনেক উচ্চবিত্ত হয়ে যায়, আবার অনেক উচ্চবিত্ত মানুষজন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত হয়ে যায় বা মধ্যবিত্ত মানুষজনেরও একটা ব্যাপক উত্থান ঘটে কিন্তু এই সকল পরিবর্তনের ফলে। এবং এই বিধ্বস্ত অর্থনীতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বা এটার চাপে পড়ে অনেক ক্ষেত্রে কি হয় নৈতিক মূল্যবোধের যে বিকাশটা ছিল এটা থেমে যায় বা অনেক ক্ষেত্রে এটা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আমরা দেখি যে ওই সকল অঞ্চলে ক্রাইম বেড়ে যায় বা অনৈতিক যে পেশাগুলো ছিল প্রস্টিটিউশনের মতো এই সকল পেশা কিন্তু আরো বেশি বেড়ে যায়। ঠিক আছে, ওকে। 1990 থেকে 95 সময়কালে তাদের জাতীয় উৎপাদন প্রায় 40% ফল করে। তো 40% কমে যাওয়া মানে কিন্তু মানে বিশাল বিষয়। এখানে দেখেন লেখা আছে যে 1930 থেকে 1934 ইউএসএ তে যে মহামন্দা ছিল অর্থাৎ আমরা যেটাকে গ্রেট ডিপ্রেশন হিসেবে জানি, এই গ্রেট ডিপ্রেশনেও ইউএসএ তে মাত্র 27% কিন্তু ফল করেছিল, বাট ওই সকল সমাজতান্ত্রিক দেশে প্রায় 40% ফল করে। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে ওইখানকার অর্থনৈতিক মন্দাটা মানে ব্যাপক আকারের ছিল। তো এর ফলে কি হয় সরকারি অর্থের ব্যয় ব্যবস্থাপনার পরিবর্তনের ফলে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক
কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়ে এবং এর ফলে মানুষজনের মধ্যে দরিদ্রতা বেড়ে যায়। তবে যেহেতু ইমিডিয়েটলি এই দেশগুলা তাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসে এবং পরবর্তীতে তারা এটা বজায় রাখে, এই বাজার সংস্কার কর্মসূচিতে তারা যখন অব্যাহত রাখে, এর ফলে কিছুদিনের মধ্যেই বা বেশ কিছু বছর পরেই এই দেশগুলোর জাতীয় উৎপাদন প্রায় 2 দশকের মধ্যেই কিন্তু কি হয়, পুনরায় আগের মতো হয়ে যায়, বা তাদের যেই আগের স্ট্রেংথটা ছিল, এই ইকোনমিক যেই শক্তিটা ছিল, এটা তারা আবারও ফিরে পায় প্রায় 2 দশকের মধ্যেই। ওকে, ধীরে ধীরে এই দেশগুলো জাতীয় আয় যখন বৃদ্ধি পেতে থাকে, এরা ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে, ফলে ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত যে বাজার বিশ্বের অন্যতম শক্তিশালী একটা বাজার ছিল, এইটাতে পরিণত হয়। আমরা অলরেডি দেখছি যে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজস্ব বর্ডারবিহীন রাষ্ট্রগুলো গঠনের মাধ্যমে অনেকটা শক্তিশালী হয়, পাশাপাশি তাদের নিজস্ব মুদ্রা গঠনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন সারা পৃথিবীতে একটা শক্তিশালী সংস্থা হিসাবে বা শক্তিশালী আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হিসাবে কিন্তু তারা চলে আসছে। ওকে, এই মুদ্রার ব্যাপারে এখানে কিন্তু নিচেও লেখা আছে। ওকে, তারপর আমরা দেখি সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের ফলে বিশ্বে নিরাপত্তা ব্যবস্থায়ও ব্যাপক পরিবর্তন আসছে। স্থায়ীযুদ্ধকালীন সময়ে বৈশ্বিক উত্তেজনার কেন্দ্র ছিল কিন্তু পূর্ব ইউরোপ, তো সেটা পরবর্তীতে চেঞ্জ হয়ে কোথায় চলে যায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে কিন্তু এটা চেঞ্জ হয়ে চলে আসে। ওকে, শুধু তাই নয়, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পতনের পর সাম্রাজ্যবাদের নতুন সংজ্ঞা তৈরি হয়েছে। এটা একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি যে এই সময়টার পরে পৃথিবীর সাম্রাজ্যবাদ পুরোপুরি একটা 360 ডিগ্রি টার্ন নেয়। যেখানে আগে ছিল কিনা একটা দেশের সরকার হয়ে যাওয়া বা একটা দেশের যে রাজনৈতিক ক্ষমতা আছে সেটাকে দখল করা একটা টেন্ডেন্সি ছিল সাম্রাজ্যবাদী দেশগুলার। এখন তারা এই বিষয়টার থেকে পরিবর্তিত হয়ে তারা দেখা যায় যে একটা দেশের অর্থনৈতিক যেই ক্ষমতা রয়েছে বা অর্থনৈতিক যে প্রভাব রয়েছে, সেইখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে, সাংস্কৃতিকভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। তো এই বিষয়টাকে আমরা বলি যে নব্য উপনিবেশবাদ বা নিউ কলোনাইজেশন। ঠিক আছে, ঠিক আছে। তো এই নব্য উপনিবেশবাদ বা নব্য যেই সাম্রাজ্যবাদী বিষয়টা, সেটা কি ছিল, সেটা হচ্ছে গিয়ে যে টেরিটোরিয়াল যে ইম্পেরিয়ালিজম আছে সেখান থেকে বের হয়ে এসে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে সাম্রাজ্যবাদ, এইটার দিকে সাম্রাজ্যবাদী দেশগুলা ধাবিত হওয়া শুরু করে। এখন আপনি দেখবেন এখন আর কেউ সরাসরি কোনো দেশে অ্যাটাক করে দখল করে নিচ্ছে না, বা আগে যেমন ব্রিটিশ কলোনি ছিল ওইরকম কলোনি কিন্তু এখন আর নাই। কিন্তু এখন দেখা যায় যে সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশের প্রভাব কিন্তু রয়েছে। লাইক অনেক পৃথিবীতে অনেক দেশ আছে যাদের কি সরাসরি চায়নার যে অর্থনৈতিক প্রভাবটা তাদের মধ্যে রয়েছে, শ্রীলঙ্কার মতো দেশগুলা বা মায়ানমারের জান্তা সরকার যে তাদের মতো দেশগুলা। আবার কিন্তু জাপানের মতো দেশগুলার অনেকগুলা দেশের মধ্যে কি আমেরিকার যে নীতিগুলো রয়েছে বা আমেরিকার যে অর্থনৈতিক নীতি রয়েছে, আমেরিকার যে কালচার রয়েছে, এইগুলা কিন্তু অনেকভাবেই তাদেরকে প্রভাবিত করছে। যদিও জাপানের একটা নিজস্ব কালচার আছে, বাট ইউরোপের অনেক দেশই কিন্তু যে আমেরিকান কালচার বা ওয়েস্টের যে কালচারগুলো, এগুলোতে তারা ট্রান্সফার হয়েছে বা তাদের মধ্যে কিন্তু ওই প্রভাবটা ব্যাপক। সেম এশিয়াতে আমরা দেখতেছি, এশিয়াতেও অনেক কিছু চেঞ্জ হইতেছে, মানুষজন অনেক বেশি ওয়েস্টার্ন কালচারের দিকে ধাবিত হইতেছে, অনেক বেশি ওয়েস্টার্ন যে ইকোনমিক পলিসিগুলো রয়েছে বা অর্থনৈতিক পলিসিগুলো রয়েছে, এইগুলা কিন্তু আমাদের দেশগুলা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে বা গ্রহণ করতেছে। তো এইটাকেই মূলত নব্য উপনিবেশবাদ বলা হয়েছে। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্রগুলোর বেশিরভাগই সিআইএস গঠন করেছে। বাজার অর্থনীতি চালুর প্রাথমিক বিপর্যয় কাটিয়ে সিআইএস-ভুক্ত দেশগুলো ক্রমেই স্বাবলম্বী হতে শুরু করেছে এবং অনেকে মনে করছেন সিআইএস-ভুক্ত দেশগুলো শীঘ্রই সাবেক সোভিয়েত ইউনিয়নের ভূমিকায় অবতীর্ণ হবে, ফলে বিশ্বের শক্তি ভারসাম্য আবারও ফিরে আসবে। যদিও এটা আসলে অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা এই সকল দেশগুলা নিজেদের জায়গা থেকে অনেক ভালো করতেছে, কিন্তু পরাশক্তি হওয়ার মতো যেই সম্ভাবনা সেটা তাদের মধ্যে খুবই কম। এমনকি রাশিয়া বা চায়নার ক্ষেত্রেও এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো যেই তাদের অর্থনৈতিক বলি বা পুরো পৃথিবীতে তাদের প্রভাব বিস্তারের কথা বলি, সকল কিছু মিলিয়ে তাদের কিন্তু ক্ষমতাটা খুবই সীমাবদ্ধ বা খুবই অল্প, যে তারা সরাসরি ইউএসএ কে এই মুহূর্তে চ্যালেঞ্জ করতে পারে। তো সেই ক্ষেত্রে পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে বা সাবেক সোভিয়েতের যে দেশগুলো আছে, তাদের জন্য এটা খুবই টাফ হবে বা অ্যাটলিস্ট অদূর ভবিষ্যতে এটা হচ্ছে না। ওকে, তারপর বার্লিন প্রাচীরের অবসান। আমরা জানি যে আমাদের এই স্নায়ুযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল কিন্তু এই বার্লিন ওয়াল বা বার্লিন
প্রাচীর। তো এই বার্লিন ওয়াল যখন সৃষ্টি হয়ে যায় তখন সেখানকার কি দ্বন্দ্ব হয়েছিল, কি কি ঝামেলা হয়েছিল, এই বিষয়গুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছি। আজকে আমরা একটু দেখি যে বার্লিন প্রাচীরের অবসানটা কিভাবে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি জার্মানিকে 4টি ভাগে ভাগ করে ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তারা তাদের আলাদা 4টি ভাগ ছিল। এই সময় জার্মানির রাজধানীকেও কিন্তু বিভিন্ন অংশে ভাগ করা হয়। বার্লিনের কথা বলা হচ্ছে, বার্লিনকে বিভিন্ন অংশে ভাগ করা হয় এবং পূর্ব বার্লিনকে কেন্দ্র করে জার্মানির পূর্বাংশে সোভিয়েত ইউনিয়ন একটা সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে এবং অপরদিকে ফ্রান্স, ব্রিটেন এবং ইংল্যান্ড তারা মিলে কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে গিয়ে আরো একটা ফেডারেল তাদের যুক্তরাষ্ট্র কিন্তু এখানে প্রতিষ্ঠা করে। শুধু তাই নয়, 1948 সালে সোভিয়েত সরকার হঠাৎ পশ্চিম বার্লিনের সাথে সংযোগ রক্ষাকারী সড়কপথ, রেলপথ এবং খালের উপর দিয়ে পশ্চিম জার্মানির অধিবাসীদের যোগাযোগ বন্ধ করে দেয় এবং এর ফলে পশ্চিম বার্লিনের প্রায় 2 মিলিয়ন মানুষের জীবন অনেকটা সংকটাপন্ন হয়ে যায় এবং মিত্রপক্ষ এই বিপুল জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য বিমানের মাধ্যমে খাদ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু তারা সরবরাহ করতেছিল এবং প্রায় 11 মাস সোভিয়েত ইউনিয়ন এই অবরোধটাকে জারি রাখছিল এবং 11 মাস পরেই কিন্তু তারা এই অবরোধটা তুলে নেয়। তো এখন সমস্যাটা যা হয়েছে যে পশ্চিম জার্মানিটা অনেকটা ছিল মুক্ত, গণতন্ত্র ছিল, এখানে ফ্রিডম অফ স্পিচ ছিল বা প্রেসের ফ্রিডম ছিল, কিন্তু অন্যদিকে পূর্ব জার্মানিতে ছিল সমাজতন্ত্রের একদম কঠোর শৃঙ্খলা, কঠোর জিনিসপত্র। ওইখানে আপনার শাসকের বিরুদ্ধে সমালোচনা করা যেত না বা আপনার ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ চয়েস ছিল অনেকটাই সীমাবদ্ধ, যেটা আবার পশ্চিম জার্মানিতে ছিল না। সো এই কারণে পূর্ব জার্মানির মানুষজন, অর্থাৎ পৃথিবীর কোনো মানুষই তো চাইবে না যে আপনার ফ্রিডম কম থাকুক বা আপনার কথা বলার বা আপনার কোনো কিছু করার স্বাধীনতা কম থাকুক। তো যেহেতু তারা এই প্রবলেমগুলা ইস্ট জার্মানিতে ফেস করতেছে, এই জন্য মানুষজন দলে দলে সবাই পূর্ব জার্মানি থেকে পালিয়ে পশ্চিম জার্মানিতে যাওয়া শুরু করে। তো এটাই আমরা দেখি যে পশ্চিম জার্মানি থেকে পূর্ব জার্মানিতে সমাজতন্ত্র বিরোধী প্রপাগান্ডাও চলতেছিল। এছাড়া অ্যাকচুয়াল প্রবলেম তো ছিলই। তো এই প্রবলেমগুলো থেকে মানুষজনকে রক্ষা করার জন্য, মানুষ যেন পালায় যেতে না পারে বা মানুষজন যেন ইস্ট জার্মানি যেটা ছিল বা ইস্ট বার্লিন যেটা ছিল ওইটাকে পরিত্যাগ না করে, তখন তারা কি করে যে জিডিআর সরকার বার্লিন শহরের মাঝখান দিয়ে একটা কংক্রিটের দেয়াল তৈরি করা হয়, অর্থাৎ আমাদের যে বার্লিন ওয়াল এটা প্রতিষ্ঠিত করা হয়। দেয়াল নির্মাণের পূর্বে 1949 থেকে 1961 সময়কালে পূর্ব জার্মানি থেকে প্রায় 2.5 মিলিয়ন মানুষ পশ্চিম জার্মানিতে অভিবাসী হয়ে এবং পরবর্তীতে তারা ইউরোপের অন্যান্য রাষ্ট্রে পালায় যায়। তাহলে আপনি চিন্তা করেন, প্রায় 25 লক্ষ মানুষ এই পূর্ব জার্মানি থেকে পালায় পশ্চিম জার্মানি এবং অন্যান্য দেশে পালায় যায়, কারণ তারা এই কমিউনিজমের বা কমিউনিস্ট যে সরকার ছিল সেটাকে সহ্য করতে পারতেছিল না বা সেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল না। তো এখন এরকম যদি চলতে থাকে সেটা ইস্ট জার্মানির জন্য বা ইস্ট বার্লিনের জন্য প্রবলেমেটিক। তো এই জন্যই তারা মূলত কি করছে, একটা বিশাল দেয়াল টানাই দিছে যেন মানুষজন আর এখান থেকে পালায় যেতে পারে না। এবং শুধু দেয়ালই দেয় নাই, এটাকেও তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। যদি কেউ দেয়ালের ওপারে যাওয়ার চেষ্টা করে বা দেয়াল টপকায় যাওয়ার চেষ্টা করে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে। এবং আলটিমেটলি তারা কিন্তু এটা করছে। কিভাবে করছে আমরা পরবর্তীতে দেখি। 1961 থেকে 1989 সাল পর্যন্ত প্রায় 5,000 মানুষজনকে তারা, মানে 5,000 মানুষ এখান থেকে পালানোর চেষ্টা করছিল এবং এর মধ্যে প্রায় 600 জনকে তারা গুলি করে মেরে ফেলে। তো এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে এই মানুষগুলো যারাই পালানোর চেষ্টা করছে তাদেরকে গুলি করে মেরে ফেলে সোভিয়েত আর্মি। ওকে, সোভিয়েত ইউনিয়নে গর্বাচেভ সরকার পূর্ব ইউরোপের দেশসমূহে হস্তক্ষেপ করার নীতি যখন পরিত্যাগ করলো, এর প্রভাব তখন জার্মানিতেও পড়েছে। ফলে পূর্ব জার্মানির যে জিডিআর সরকার ছিল তারা রাশিয়ার সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে এবং পশ্চিম জার্মানির সাথে ঐক্যবদ্ধ হওয়ার একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করে। এর অংশ হিসেবে পূর্ব জার্মান সরকার 1989 সালের 9 নভেম্বর ঘোষণা করে যে জিডিআর এর সব নাগরিক পশ্চিম জার্মানি ও পশ্চিম বার্লিন ভ্রমণ করতে পারবে। অর্থাৎ তাদের যেই বার্লিন ওয়ালটা ছিল এই ওয়ালটা আর থাকবে না। এখন যে কোনো মানুষ চাইলেই ইস্ট জার্মানি থেকে বা ইস্ট বার্লিন থেকে ওয়েস্ট বার্লিন বা ওয়েস্ট জার্মানিতে যেতে পারবে। এবং যখনই মানুষজনকে এটা ঘোষণা করা হয়েছে, যদিও জার্মান সরকার বা জার্মান সেনাবাহিনী দেয়ালটা ভাঙা তখনও অফিসিয়ালি শুরু করে নাই, কিন্তু যখনই এই ঘোষণাটা আসছে তখনই মানুষজন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই দেয়ালগুলা ভাঙা শুরু করে এবং এখান থেকে তারা এই ওয়াল ভেঙে ওয়েস্ট জার্মানির দিকে যাওয়া শুরু করে। কারণ জিনিসটা খুবই দুঃখজনক ছিল। একে তো হচ্ছে আপনি চিন্তা করেন যে একটা শহরের মাঝখানে যখন দেয়াল দিয়ে দেয়, আমরা কিন্তু একটা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করি। তো আপনি চিন্তা করেন যে আপনি শহরের
একটা কর্নারে বসবাস করতেছেন, আপনার পরিবারের কোনো একটা সদস্য শহরের অন্য কোনো একটা কর্নারে বাস করতেছে। হঠাৎ করে আপনি ঘুম থেকে উঠলে দেখলেন যে আপনার ২ শহরের মাঝখানে একটা দেয়াল দিয়ে দিয়েছে। তো আপনি আপনার ওই যে পরিবারের সদস্য রয়েছে, এটা আপনার বাবা-মা হইতে পারে, আপনার ভাই-বোন হইতে পারে বা আপনার আ অন্য কোনো আত্মীয়স্বজন হইতে পারে। তাদের সাথে আপনি বছরের পর বছর আপনি দেখা করতে পারতেছেন না। সো এইটা ইমোশনালি মানুষের জন্য কতটা ট্রমাটিক বা কতটা জঘন্য একটা বিষয়, এটা একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি কিন্তু। তো এই ক্ষোভ থেকে, এই রাগ থেকে কিন্তু মানুষজন তখন এই বার্লিন দেয়ালটাকে ভাঙা শুরু করে এবং ১৯৯০ সালের ১৩ জুন থেকে পূর্ব জার্মানির সেনাবাহিনী অফিসিয়ালি এটাকে ভাঙা শুরু করে। ওকে। ১৯৮৯ সালের ২৮ নভেম্বর বার্লিন প্রাচীর পতনের ২ সপ্তাহ পর পশ্চিম জার্মানির যে চ্যান্সেলর ছিল হেলমুট কোহল, তিনি ২ জার্মানি একত্রীকরণের একটা প্রক্রিয়া শুরু করার জন্য সহযোগিতার ১০টি ক্ষেত্র চিহ্নিত করেন। তো এটা একটা অন্যতম ইনিশিয়েটিভ ছিল জার্মানিকে একত্রীকরণের জন্য। তারপর আমরা দেখি ১৯৯০ সালে পূর্ব জার্মানির ১ম যে নির্বাচন ছিল সেইখানে পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম শোচনীয়ভাবে পরাজিত হয়। অর্থাৎ ওইখানকার যে কমিউনিস্ট বা সোশ্যালিস্ট যেই পার্টিটা ছিল তারা ইস্ট জার্মানিতে অর্থাৎ পূর্ব জার্মানিতে নির্বাচনে হেরে যায় এবং জিতে কারা? এই হেলমুট কোহলের তার পার্টির আরেকজন যিনি ছিলেন নেতা লুথার ডি মেইজার, তিনি কিন্তু এই নির্বাচনে জিতে আসেন এবং বড় একটা কোয়ালিশন সরকার গঠন করেন পূর্ব জার্মানিতে। তো যেহেতু এখন পূর্ব জার্মানিতেও পশ্চিম জার্মানির সমর্থিত একটা সরকার আছে, যা তার ফলে এই যে কোয়ালিশনটা ছিল অর্থাৎ ২ টা জার্মানি একত্রিত হয়ে আবার যে ইউনাইটেড জার্মানি তারা গঠন করবে, এই মানে পথটা তাদের জন্য আরো বেশি সহজ হয়ে যায়। ওকে। এবং ইতিমধ্যে ১৯৯০ সালের ২ জুলাই জার্মান রিইউনিফিকেশন ট্রিটিও কিন্তু প্রণীত হয়ে যায় এবং এই ট্রিটিতের ধারা ১ অনুযায়ী বলা হয় ১৯৯০ সালের ৩ অক্টোবর পূর্ব জার্মানি অর্থাৎ ফেডারেল রিপাবলিক হিসাবে ব্র্যান্ডেনবার্গ, মেকলেনবার্গ ভরপোরমান, স্যাক্সনি ক্র্যানহাল্ট এবং জুরিঞ্জিয়া, এই ৫টি স্টেট নিয়ে অর্থাৎ পূর্ব জার্মানির এই ৫টা স্টেট নিয়ে তারা পশ্চিম জার্মানির সাথে একত্রিত হয়ে যাবে এবং এই ১৯৯০ এর ৩ অক্টোবর অর্থাৎ ৩ অক্টোবর ডেটটাকে কিন্তু জার্মান একত্রীকরণ দিবস হিসেবে পালন করা হয় এবং এটা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে জার্মান একত্রীকরণ দিবস কোনটি ছিল এবং খ নম্বরে আসতে পারে কেন এটাকে বলা হয়, কারণ কি ছিল যে এই দিনে কিন্তু তারা অর্থাৎ পূর্ব জার্মানি তাদের ৫টা স্টেট নিয়ে পশ্চিম জার্মানির সাথে একত্রিত হয়ে যায়। ওকে। তারপর আমরা দেখি ২ টা জার্মানি একত্রিত হওয়ার ফলে তাদের মধ্যে কি প্রভাব পড়েছিল বা বিশ্বের মধ্যে কি প্রভাব পড়েছিল। প্রথমত পূর্ব ও পশ্চিম জার্মানির একত্রীকরণের সাথে সাথে পশ্চিম জার্মান সরকার বা এফআরজি কর্তৃক প্রণীত সকল আন্তর্জাতিক চুক্তি ঐক্যবদ্ধ জার্মানি চুক্তি বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। অর্থাৎ পূর্ব জার্মানি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে অনেক চুক্তি করেছিল, পশ্চিম জার্মানি আলাদাভাবে চুক্তি করেছিল। এবার যখন ২ টা দেশ একত্রিত হয়ে গেছে তখন তো তাদের আলাদা আর কোনো সরকার মানে আলাদা যে বিষয়টা ছিল, পৃথক যে বিষয়টা ছিল এটা তো আর এক্সিস্ট করতেছে না। তো তখন জার্মানি কোন চুক্তিগুলো গ্রহণ করবে? পশ্চিম জার্মানির সরকার যে চুক্তি করেছে সেটা, নাকি পূর্ব জার্মানি সরকার যেটা করেছিল সেইটা? তো যেহেতু আমরা এখানে দেখতেই পাচ্ছি পূর্ব জার্মানি এই বিষয়টাতে হেরে গিয়েছে বা তারা রাজনৈতিকভাবে অনেক পিছিয়ে গেছে। তো তাদের বিষয়টাকে এখানে অ্যাকসেপ্ট করা হয় নাই। অ্যাকসেপ্ট করা হয়েছে কোনটা? পশ্চিম জার্মানির যে চুক্তিগুলা ছিল সেইগুলা। পূর্ব জার্মান সরকার কর্তৃক প্রণীত যে চুক্তিগুলো ছিল এইগুলোর আর কোনো প্রকার গ্রহণযোগ্যতা থাকে না, এগুলোর এক্সিস্টেন্সিয়াল থাকে না। জাতিসংঘ, নেটো এবং ইত্যাদি সংগঠন যেগুলো ছিল ওইখানেও পশ্চিম জার্মানির যে সদস্যপদটা ছিল এটাকেই ইউনাইটেড বা পুরো জার্মানির সদস্যপদ হিসেবে বিবেচিত করা হয়েছিল এবং পূর্ব জার্মানির যে সদস্যপদ ছিল ওইগুলা বাতিল করা হয় সকল কিছু। পশ্চিম জার্মানির মৌলিক আইনগুলোই পূর্ব জার্মানির উপরও সফলভাবে প্রযোজ্য বা সমভাবে প্রযোজ্য ছিল। অর্থাৎ পশ্চিম জার্মানিতে যে আইন ছিল এটাকেই পূর্ব জার্মানির আইন হিসাবে প্রণয়ন করা হয়। আর পূর্ব জার্মানির পৃথক যে আইনগুলো ছিল ওইগুলো তাদের গ্রহণযোগ্যতা হারায়, ওইগুলো তাদের এক্সিস্টেন্সই হারিয়ে ফেলে। ওকে। ১৯৯০ সালে এই সংক্রান্ত বেশ কয়েকটি জনমত জরিপ করা হয় এবং এইসব জরিপে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সাধারণ জনগণ এই ঐক্য প্রক্রিয়া সমর্থন করলেও ব্রিটেন এবং পোল্যান্ড, দেখি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স তারা কিন্তু এটাকে সমর্থন দিয়েছিল, কিন্তু ব্রিটেন এবং পোল্যান্ড তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এবং তাদের মানুষজন বা তাদের সরকার অনেক ক্ষেত্রে এই যে ইউনিফিকেশনটা এটাকে সাপোর্ট করে নেয়। 69% পোলিশ জনগণ এবং 50% ব্রিটিশ জনগণ এই ঐক্য প্রক্রিয়ার অসন্তোষ প্রকাশ করেন। এখন এর কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে দুই ধরনের যুক্তি ছিল। ইউএসএ এবং ফ্রান্সের যুক্তি ছিল এরকম যে এটা যদি আলাদা থাকে অর্থাৎ ইস্ট জার্মানিটা যদি আলাদা থাকে এটা আবারও মানে সমাজতন্ত্র তো এখানে ছিলই, তো সমাজতন্ত্র যদি এখানে টিকে থাকে আবারও তারা সোভিয়েতের সাথে একত্রিত হয়ে তারা ইউএস এর জন্য বা ওয়েস্টার্ন যেই
গ্রুপটা ছিল তাদের এগেইনস্ট একটা থ্রেট হিসেবে দাঁড়াইতে পারে। তো এই জন্য আমাদের উচিত এটাকে একত্রিত করে পশ্চিম জার্মানির কন্ট্রোলে নিয়ে আসা এবং পুরো দেশটাকে ক্যাপিটালিস্টিক, পুরো দেশটাকে পুঁজিবাদী করে ফেলা, গণতন্ত্রিক দেশ হিসেবে করে ফেলা, যেন এইখানে সমাজতন্ত্রের কোনো প্রকার চিহ্ন আর না থাকে। তো তাদের মূল কনসার্ন ছিল এখানে এইটা। বাট অন্যদিকে ব্রিটিশ এবং পোল্যান্ডের কনসার্ন ছিল যে জার্মানি যখন দুইটা আলাদা আলাদা আছে তখন তাদের পাওয়ারটা, রাজনৈতিক পাওয়ার বলি, অর্থনৈতিক বলি, সামরিক শক্তিটা কিন্তু কম থাকবে বা আলাদা আলাদা থাকবে। তো একত্রিতভাবে জার্মান দুইবার তাদের জন্য যে থ্রেট হয়েছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু জার্মানি শুরু করছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু জার্মানি শুরু করেছিল। সো এই যে দেশটা যাদের প্রবলেম আছে তারা কয়েক দশক পরপরই আসলে বিশ্বযুদ্ধ শুরু করে দেয়। তো এরা যদি আবারও শক্তিশালী হয়, আবারও একত্রিত হয়, তো এইটা বিশ্বের জন্য আরেকটা থ্রেট। ওরা যে কোনো সময় আবার তাদের মধ্যে জার্মান জাতীয়তাবাদ জেগে উঠতে পারে, তারা আবার যে কোনো সময় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। তো এই জন্য তাদের মধ্যে এই জার্মানিটা যদি আলাদা আলাদা থাকে তাহলে তাদের শক্তি কম থাকবে, তাদের পুরো বিশ্বের জন্য থ্রেট হয়ে আসার যেই সম্ভাবনাটা সেটা অনেকটা কমে যাবে। সো দুই যুক্তিতে এই দুইটা গ্রুপ কিন্তু দুই ধরনের প্রতিক্রিয়া এখানে দেখায়। তো আমরা দেখি যে ব্রিটিশ যে প্রধানমন্ত্রী ছিল মার্গারেট থ্যাচার, সে এখানে বলছে এই ঐক্য প্রক্রিয়ার বিরোধিতা করছে এবং তিনি বলছে কি মিখাইল গর্বাচেভ, এই গর্বাচেভকে তিনি এই ঐক্য প্রক্রিয়ার বিরুদ্ধে, এটা যেন একত্রিত না হয় এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে গিয়ে এই ব্রিটিশরাই কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন এই অঞ্চলের কন্ট্রোল নেওয়া শুরু করছিল তখন সব জায়গায় আমেরিকাকে চিঠি পাঠাইছে যে তোমরা প্লিজ এখানে আসো, তোমরা প্লিজ এখানে হস্তক্ষেপ করো, এইখানে সোভিয়েত যে কন্ট্রোল রয়েছে বা এখানে সমাজতান্ত্রিক যে বলয় রয়েছে সেটাকে ভেঙে দেওয়া হয়। আবার যখন এইখানে সমাজতন্ত্র ভেঙে দিয়ে পুরোটাকে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা হচ্ছে তখন আবার তারা সেম মানুষজনই কি করতেছিল, আমেরিকার বিরুদ্ধে গিয়ে রাশিয়াকে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে রিকোয়েস্ট করতেছিল প্লিজ তোমরা এইখানে এখন যে বিষয়টা হচ্ছে, যে ইউনিফিকেশনটা হচ্ছে সেইটাকেও রুখে দাও। তো যদিও উনি এখানে রিকোয়েস্ট করেছিলেন বাট মিখাইল গর্বাচেভ কিন্তু তার এখানে রেসপন্স করেন নাই, কারণ তিনি আগেই তার নীতি ক্লিয়ার করে দিয়েছেন যে তারা অন্য দেশের কোনো প্রকার তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। মার্গারেট থ্যাচার এটা নিয়ে মন্তব্য করেছিলেন যে উই ডিফিটেড দেম টুয়াইস, আমরা দুইবার তাদেরকে হারিয়েছি অ্যান্ড নাও দে আর ব্যাক, তারা আবারও ফিরে আসছে। সো এটা তিনি মানুষজনকে একটা ভয় দেখাইলেন যে আমরা দুইবার তাদেরকে হারাইছি বা তাদেরকে আমরা আবারও ফিরে আসার একটা সুযোগ করে দিচ্ছি। 1989 সালের ডিসেম্বরে ইতালির যে তৎকালীন শাসক ছিলেন তিনি বলেছেন জার্মানির একত্রীকরণে এই বলে সতর্ক করেছেন যে এর ফলে প্যান জার্মানিজম আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। প্যান জার্মানিজম বলতে এটাই যে জার্মান যেই জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবাদ যেটা, এই বিষয়টা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং এটা আবারও পৃথিবীর কাছে একটা থ্রেট হিসাবে সামনে আসতে পারে। ওকে, তো মার্কিন প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন জার্মানি গণতন্ত্রের অনেকটা পথ তারা অতিক্রম করে এসেছে, এখন এই দেশটি নেটো জোটের ভালো বন্ধু। তিনি আরো বলেন 1945 সালের বিশ্ব পরিস্থিতি এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি এক নয়, সুতরাং জার্মানির একত্রীকরণে আমরা উদ্বিগ্ন নই। কারণ তার কথা হচ্ছে গিয়ে যে 45 সালে যে জার্মানি ছিল তারা আমাদের বন্ধু ছিল না, বাট বর্তমান যে জার্মানি আছে তারা টোটালি আমাদের বন্ধু, তারা এমনকি নেটোতেও যোগদান করেছে এবং তারা ডেমোক্রেসিটাকেও ওয়াইডলি অ্যাকসেপ্ট করছে। দ্যাটস ওয়াই এখন জার্মানিকে আমরা আর কোনো প্রকার থ্রেট হিসেবে দেখতেছি না, এই ইউনিফিকেশনটাকে আমরা ওয়েলকাম করতেছি এবং এটা নিয়ে আমরা কোনো প্রকার উদ্বিগ্ন নই। এবং এর ফলাফল কি ছিল, জার্মানির একত্রীকরণের পর 1990 সালের 14 নভেম্বর জার্মানি পোল্যান্ডের সাথে তাদের যে সীমানা সংক্রান্ত চুক্তি ছিল, এই জার্মান পুলিশ সীমান্ত চুক্তি, এইটাকে তারা সাকসেসফুলি কমপ্লিট করে এবং এর ফলে জার্মানি অর্ডারনিসি বরাবর জার্মান পুলিশ যে সীমান্ত এটাকে স্থায়ীভাবে স্বীকার করে নেয়। অর্থাৎ এটা আগে কিন্তু জার্মান মানে পোল্যান্ডের অনেকটা অংশ নিজেদের বলে দাবি করতে এবং এই দাবি থেকে কিন্তু হিটলার কিন্তু এখানে অ্যাটাক করেছিল। বাট এরপর এই জার্মান ইউনিফিকেশনের পর জার্মানি অর্ডারনিসি বরাবর তাদের এই সীমান্তটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং এর সীমান্তর পরের যে জায়গাগুলো এইগুলোকে পোল্যান্ডের জায়গা বা পোল্যান্ডের সার্বভৌম জায়গা হিসেবে তারা কিন্তু স্বীকৃতি দেয় এবং এর ফলে ভবিষ্যতে সাইলেশিয়া, ব্র্যান্ডেনবার্গ এবং দূরবর্তী পোমেরানিয়া এবং পূর্ব প্রুশিয়ার দক্ষিণাংশের উপর জার্মানের যে দাবি ছিল এই দাবিটা পরিত্যক্ত হয় এবং এই চুক্তির ফলেই উভয় দেশ সীমান্ত এলাকায় সংখ্যালঘু যে সম্প্রদায় ছিল তাদের অধিকার রক্ষায়ও একমত হয়। অর্থাৎ তারা সীমান্তটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, বাট এই সীমান্তবর্তী অঞ্চলে যেই জার্মান জাতিগুলো রয়েছে অর্থাৎ যারা ওইখানে মাইনরিটি, তাদের অধিকার যেন রক্ষা করে পোলিশ সরকার, এইটা তারা নিশ্চিত করে। আবার পোল্যান্ডের মানুষজন বা পোল্যান্ডের সরকার এখানে এই জিনিসটা এনশিওর করে যে জার্মানের বর্ডারের পাশে যে পোলিশ নাগরিক রয়েছে বা পোলিশ জাতিগত মানুষ রয়েছে তাদের যে অধিকার রয়েছে সেটা যেন জার্মান সরকার নিশ্চিত করে।
এবং বার্লিন শহরটি ইউরোপীয় গ্লোবাল সিটি প্যারিস এবং লন্ডনের মাঝে অবস্থিত হলেও এই বিভক্তির ফলে এটি অনেকটাই পশ্চাৎপদ ছিল, অনেকটাই পিছিয়ে পড়েছিল। কিন্তু এই ঐক্যবদ্ধ জার্মানিতে বার্লিন তার পূর্বের যে একটা ঐতিহ্য ছিল বা তাদের যে একটা পপুলারিটি ছিল, এই জিনিসটা তারা আবারও কিন্তু ফিরে পায় যখন এই দুইটা দেশ আবারও একত্রিত হয়ে যায়। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আজকের চ্যাপ্টারের পুরো বিষয়। আশা করি তোমরা আমাদের স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছো এবং এই চ্যাপ্টার থেকে কি সৃজনশীল প্রশ্ন আসতে পারে এই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এমসিকিউ প্রশ্নগুলো কিরকম থাকবে সেটা নিয়েও আমরা কথাবার্তা বলেছি। তো আশা করব তোমরা এই চ্যাপ্টারের এই ক্লাসটা ভালো করে পড়া, প্রত্যেকে ক্লাসটা নোট করে নিবা এবং আমরা ক্লাসে যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনা করেছি, এমসিকিউর জন্য যেরকম থাকতে পারে বা সৃজনশীলের জন্য যেরকম থাকতে পারে, এই বিষয়গুলোকে ভালোভাবে তোমরা পড়ে নিবা এবং তোমরা চেষ্টা করবা আমাদের যে পরবর্তী ক্লাসগুলো আছে সেগুলো ফলো করার জন্য। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আশা করি তোমাদের এইচএসসি পরীক্ষাটা ভালো হবে এবং এইচএসসির পর যারা ভর্তি পরীক্ষায় অংশ নিবা বা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, তোমাদের জার্নিটা যেন উদ্ভাসের সাথে আরো সহজ হয় সেই চেষ্টা আমরা করে যাব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।